রাস্তার পাশে গাড়ি দাঁড় করিয়ে সিগারেট খাচ্ছিল প্রিয়াঙ্কা। ঠিক এমন সময় একটা রিক্সা তার সামনে এসে দাঁড়ায়। আর তখনই রিক্সা থেকে একটা ছেলে নেমে এসে তাকে বলতে থাকে। এক্সকিউজ মি আপু, এই অ্যাড্রেসটা বলতে পারবেন? প্রিয়াঙ্কা তখন সিগারেট টানতে টানতে পিছন দিকে ফিরে তাকায়। ফিরে তাকিয়ে তার চক্ষু একদম চড়ক গাছ। মাশাল্লাহ মাশাল্লাহ, একটা ছেলে এতটা সুন্দর হতে পারে এটা এই ছেলেটাকে না দেখলে বোঝাই যেত না। আহ কি হ্যান্ডসাম, কি গুড লুকিং দেখতে। দেখে মনে হচ্ছে সারাটা দিন এই ছেলেটার চোখে চোখ রেখে কাটিয়ে দেওয়া যাবে, আর কোনো কিছুর প্রয়োজন হবে না। হাই হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম টু অল। আমি তোমাদের সকলের প্রিয় প্রিয়াঙ্কা বলছি। আমি জানি তোমরা আমাকে অনেক মিস করো এবং অনেকেই আমাকে মেসেজ করে বলো আপু প্লিজ নিয়মিত কেন গল্প দিচ্ছেন না। তো তোমাদের সবার জন্য আমি একটা সুখবর নিয়ে এসেছি। তোমরা তো জানো আমার একটা হচ্ছে অফিসিয়াল চ্যানেল আছে, ভয়েস অফ প্রিয়াঙ্কা, এবং এইটার সাথে এখন আমি নতুন আরেকটা অফিসিয়াল চ্যানেল খুলছি, সেটার নাম হচ্ছে স্টোরি এক্সপ্রেস। তো আশা করি এখন থেকে দুই চ্যানেলেই তোমরা গল্প পাবে। মানে একদিন যদি ভয়েস অফ প্রিয়াঙ্কাতে আপলোড হয় তাহলে আর একদিন স্টোরি এক্সপ্রেসে আপলোড হবে। মানে তোমরা আমার গল্প প্রত্যেক দিনই শুনতে পাবে আমার নিজের অফিসিয়াল চ্যানেল দুইটা থেকে। সো জিনিসটা কিন্তু খুবই সারপ্রাইজিং। তো আশা করতেছি তোমরা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিবে। স্টোরি এক্সপ্রেস চ্যানেলটা ইউটিউবে সার্চে দাও, পেয়ে যাবে। আর না হলে হচ্ছে এই ভিডিওর ঠিক লিঙ্কে তোমরা পাবে, বা হচ্ছে কমেন্টে আমি পিন কমেন্ট করে দিব, তাহলে সেখান থেকেও তোমরা সাবস্ক্রাইব করতে পারো। সো দেরি না করে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলো স্টোরি এক্সপ্রেস। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ, আই লাভ ইউ, বাই। প্রিয়াঙ্কা হা করে ছেলেটার দিকে তাকিয়ে আছে। এটা দেখে আর ছেলেটা আবারও প্রিয়াঙ্কাকে বলতে লাগলো। এক্সকিউজ মি আপু, আমি এই অ্যাড্রেসটার কথা জানতে চাইছি। আপনি কি বলতে পারবেন এই অ্যাড্রেসটার ব্যাপারে? তখনই প্রিয়াঙ্কা নিজের হাতে থাকা সিগারেটটা ছেলেটার মুখে পুরে দিয়ে ছেলেটার হাত থেকে কাগজটা নিয়ে বলতে লাগলো। এই অ্যাড্রেসে তোর কি কাজ আছে আগে সেটা বল শুনি, তারপর আমি দেখি চিনতে পারি কি না। ছেলেটা তখন তার মুখ দেখে সিগারেটটা ফেলে দিল, কারণ সে কখনোই সিগারেট খায় না, সিগারেটের গন্ধ একদম সহ্য করতে পারে না। ওয়াক ওয়াক করতে করতে বলতে লাগলো। না মানে আসলে আপু, আমি গ্রাম থেকে নতুন এসেছি। এখানেই আমার বাবা আমাকে পাঠিয়েছেন তার বন্ধুর বাসায় থেকে পড়াশোনা করার জন্য। কিন্তু আমি এর আগে কখনো এখানে আসিনি, তাই অ্যাড্রেসটা খুঁজে পাচ্ছি না। আপনি যদি আমাকে একটু সহযোগিতা করতেন তাহলে আমার অনেক উপকার হতো। এখান থেকে সোজা সামনে যাবি, তারপর একটা 3 রাস্তার মোড় পাবি, নাক বরাবর হাঁটা ধরবি, তারপর বামে মোড়, সামনে কয়েক কদম এগোলেই দেখতে পাবে একটা পিঙ্ক কালারের একটা বড় বাড়ি আছে, ওই বাড়িটাই। ঠিক আছে আপু, আপনাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আপনি আমার অনেক বড় উপকার করলেন। আপনার এই উপকার আমি কোনো দিন ভুলব না। হয়েছে হয়েছে, এত ন্যাকামো করতে হবে না, এখন যা, চুপচাপ দিলি তো আমার সিগারেট খাওয়ার 12টা বাজিয়ে। আই এম সো সরি আপু, আমি বুঝতে পারিনি, আমাকে প্লিজ ক্ষমা করবেন। এই বলে আশিক সামনের দিকে হাঁটা শুরু করলো। আর এদিকে প্রিয়াঙ্কা আবারও দোকান থেকে অন্য একটা সিগারেট নিয়ে খাওয়া শুরু করলো। যদিও প্রিয়াঙ্কা অনেক সহজ করে তাদের বাড়ির অ্যাড্রেস আশিককে বলেছিল, কিন্তু সেখানে আসার পর আশিককে সেই অ্যাড্রেস খুঁজে পেতে অনেকটাই বেগ পেতে হলো। কারণ শহরের বাড়ি, এখানে কোনো অ্যাড্রেস খুঁজে বের করা অতটাও সহজ কাজ নয়, খুব কঠিন বলা চলে। আশিক বাড়ির গেটের সামনে এসেই দেখতে পেল গেটের সামনে বিশাল বড় করে বাড়ির নাম লেখা আছে, চৌধুরী মহল। তখনই তার হাতে থাকা কাগজটার সঙ্গে বাড়ির নাম আর নাম্বার মিলিয়ে নিল। হ্যাঁ, ঠিক আছে একদম। তাই সে বাড়ির দরজায় নক করলো। কিছুক্ষণ পর একটা মেয়ে এসে দরজাটা খুলে দিল। তখনও সেই তখনও সেই সেম কাহিনী শুরু হয়ে গেল। মেয়েটা আশিকের দিকে হা করে তাকিয়ে আছে। এটা দেখে আশিক একটু অস্বস্তিতে পড়ে গেল, আর একটু নড়েচড়ে দাঁড়িয়ে গলায় কাশি দিয়ে বলতে লাগলো। আসসালামু আলাইকুম, এটা কি রহমান চৌধুরীর বাসা? হ্যাঁ, কিন্তু আপনি কে? আপনাকে তো চিনতে পারছি না। ইভেন আপনাকে এর আগে কখনো আমাদের বাড়িতেও দেখিনি। আমি আশিক, গ্রাম থেকে এসেছি। রহমান আঙ্কেল আমার বাবার বন্ধু, ওনার সঙ্গে আমার বাবার কথা হয়েছে। আপনি প্লিজ ওনাকে একটু ডেকে দিবেন, আমি ওনার সঙ্গে কথা বলবো। ও আচ্ছা, ঠিক আছে। আপনি ভিতরে এসে বসুন, আমি আব্বুকে ডেকে নিয়ে আসছি। আব্বু একটু আগেই অফিস থেকে এসেছে। বলেছিল কেউ একজন আসবে, কিন্তু আপনি আসবেন সেটা বলেনি। বাই দ্য ওয়ে, আপনি আসুন, আমি ডেকে দিয়েছি। এই বলে মেয়েটা দরজা থেকে সরে দাঁড়ালো। আর আশিক ড্রয়িং রুমে এসে দাঁড়িয়ে রইল।
তখনই মেয়েটা বাড়ির সদর দরজা লাগিয়ে দিয়ে ড্রয়িং রুমে এসে আশিককে আবারও বলতে লাগলো। কি ব্যাপার? কি হয়েছে? আপনি এখনো এখানে এভাবে দাঁড়িয়ে আছেন কেন? সোফায় বসুন। আমি তো বললাম আব্বু নিজের রুমে আছেন, আমি ওনাকে ডেকে দিচ্ছি। এই কথা বলে মেয়েটা ভিতরের রুমে চলে গেল। আর এদিকে আশিক ড্রয়িং রুমে বসে রইল। সে একবার চারপাশটা ভালো করে খেয়াল করে নিল। বিশাল বড় একটা বাড়ি, দেখে মনে হচ্ছে খুবই রুচিশীল ফ্যামিলি। সব কিছুই অনেক সুন্দর করে সাজানো গোছানো। এমন সময় একজন মধ্যবয়স্ক ভদ্রলোক ড্রয়িং রুমে এসে উপস্থিত হলেন। আশিককে দেখা মাত্রই তিনি বলতে লাগলেন, আমি যদি খুব বেশি ভুল না করে থাকি তাহলে তুমি আশিক, তাই না? হ্যাঁ আঙ্কেল, আপনি একদম ঠিক ধরতে পেরেছেন। আমি আশিক। ও আচ্ছা, ঠিক আছে, তুমি আসো আমার সঙ্গে, আমি তোমার রুম দেখিয়ে দিচ্ছি। আর রিপা, এ হলো আমার বন্ধুর ছেলে, এখন থেকে এখানে থেকেই পড়াশোনা করবে, ওর খেয়াল রাখবে, আর কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে জানাবে। হ্যাঁ, ওকে ড্যাডি, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তুমি কোনো চিন্তা করো না, আমি সবটা সামলে নিব। চলো আমার সঙ্গে, আমি তোমাকে তোমার রুমে পৌঁছে দিচ্ছি। এই কথা বলে রিফা তার বাবার সামনেই আশিকের হাতটা ধরে নিল। আশিক মুহূর্তের মধ্যে এক ঝটকে তার হাতটা রিপার হাত থেকে ছাড়িয়ে নিল। তারপর বলতে লাগলো, আরে আরে, এটা কি করছেন আপনি? আপনি আমার হাত ধরছেন কেন? আপনি আগে যান, আমি আপনার পিছন পিছন আসছি। আরে কি হলো? আমি তোমার হাত ধরেছি, তাতে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে গেল? তুমি কি নিজেকে ঋত্বিক রোশন মনে করো নাকি? দেখুন, এখানে নিজেকে কিছু মনে করার কিছুই নেই। আপনি একজন মেয়ে মানুষ আর আমি একজন ছেলে মানুষ। তাছাড়া আমাদের সেরকম পরিচয় হয়ে ওঠেনি যে আপনি আমার হাত ধরতে পারেন। সো নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে চলেন। আশ্চর্য, এখানে পরিচিত আর অপরিচিত হওয়ার কি আছে? আমি সেটাই তো বুঝতে পারছি না। আপনি আমার ড্যাডির বন্ধুর ছেলে, আপনার সঙ্গে আমাদের পারিবারিক সম্পর্ক। আচ্ছা ঠিক আছে, কিন্তু আপনি নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে চলেন। আমি মেয়েদের থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করি। আমার এইসব গায়ে পড়ে কথা বলা একদম ভালো লাগে না। এরকম কিছু রিপা কখনোই আশা করেনি, কারণ সে যথেষ্ট শিক্ষিত, সুন্দরী আর স্মার্ট একটা মেয়ে। সে মনে মনে ভেবেছিল আশিকের সঙ্গে একটু গায়ে পড়ে কথা বললে আশিক পড়ে যাবে, কিন্তু আশিক মোটেও এরকম ছেলে নয়। ছোটবেলা থেকে গ্রামে বড় হয়েছে, বাবা মার যথেষ্ট শাসন পেয়েছে। কখনো তার ফ্যামিলি তাকে ওপেনলি চলার পারমিশন দেয়নি। তার মা বাবা তাকে যথেষ্ট নৈতিকতার শিক্ষা দিয়েছে। সে মেয়েদেরকে যথেষ্ট সম্মান করে। যাই হোক ভিউয়ার্স, এ ব্যাপারে আর কথা না বাড়াই, বাকি বিষয়গুলো না হয় আপনারা গল্পের মধ্যে জেনে নেবেন। এদিকে রিপা আশিককে নিয়ে একটা রুমে চলে আসে, আর রুমের ভিতর প্রবেশ করেই রিপা আশিককে বলতে থাকে, এটা হলো আপনার রুম। আব্বু আমাকে বলেছিল আপনার জন্য রুমটা গুছিয়ে রাখতে। আমি নিজের হাতে গুছিয়ে রেখেছি, দেখুন তো পছন্দ হয়েছে কি না। মাশাল্লাহ, রুমটা তো অনেক সুন্দর, আমার অনেক পছন্দ হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার জন্য কষ্ট করে রুমটা সাজিয়ে গুছিয়ে রাখার জন্য। আরে না, সেরকম কোনো ব্যাপার না। আপনি আমাদের মেহমান, আর আপনার জন্য এটুকু তো করতেই পারি। এখানে ধন্যবাদ দেওয়ার কিছুই নেই। যাই হোক, আপনি বিশ্রাম করুন, আমি আপনার জন্য দুপুরের খাবার তৈরি করে নিয়ে আসছি। ততক্ষণে আপনি ফ্রেশ হয়ে আসুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ, কিন্তু আমার দুপুরের খাবার লাগবে না। বাড়ি থেকে আমার মা চিড়া আর গুড় দিয়ে দিয়েছিল, আমি ট্রেনে বসে বসে ওই সব কিছু খেয়ে নিয়েছি। এখনও আমার পেট ফুল ভর্তি আছে। কিন্তু সেটা বললে তো হবে না। আপনি আসবেন এটা শুনে ড্যাডি মাম্মিকে বলেছে আপনার জন্য অনেক কিছু রান্না করে রাখতে। মাম্মিও আপনার জন্য অনেক কিছু রান্না করে রেখেছে। আপনি প্লিজ তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসুন। ততক্ষণে আমি আপনার জন্য খাবার সাজিয়ে ডাইনিং টেবিলে রাখছি। আপনি কিন্তু এক্ষুনি ডাইনিং টেবিলে চলে আসবেন। আমি গেলাম। এই বলে রিপা রুম থেকে বের হয়ে চলে গেল। আর আশিক ততক্ষণে তার কাছে থাকা ব্যাগটা বিছানার উপর রাখলো। বিছানায় শরীরটা এলিয়ে দিতেই তার ঘুম পেতে লাগলো। কিন্তু একটু আগে রিফা তাকে বলে গেছে খাবার খাওয়ার জন্য ডাইনিং টেবিলে যেতে হবে, আর তার আম্মা অনেক কষ্ট করে রান্নাবান্না করে রেখেছে। তাই আশিক আর না ঘুমিয়ে বিছানা থেকে উঠে ওয়াশরুমে চলে গেল। তার রুমের সাথেই লাগোয়া একটা ওয়াশরুম ছিল। ফ্রেশ হয়ে এসে হাত মুখ মুছতে মুছতে ডাইনিং টেবিলে চলে গেল। ততক্ষণে রিফা পুরো টেবিল একদম খাবার দিয়ে ভর্তি করে ফেলেছে। আশিক সেখানে বসে একদম অবাকের চূড়ান্ত সীমানায় পৌঁছে গিয়ে বলতে থাকে, আরে এত খাবার! আপনাদের বাড়িতে কি আরও অনেক মেহমান এসেছে নাকি?
আরে না, আপনি এসেছেন। আপনি ছাড়া আমাদের বাড়িতে এই মুহূর্তে আর কোনো মেহমান নেই, আর আপনার জন্যই সব কিছু আয়োজন করা হয়েছে। নিন প্লিজ, বসে পড়ুন। কিন্তু আমি তো একা মানুষ, তাছাড়া আমি এত খাবার তো কখনোই খেতে পারি না। আমাদের বাড়িতে তো সবসময় দুটোর বেশি তিনটি তরকারিও রান্না হয় না, কিন্তু এখানে টেবিল ভর্তি এত সব আয়োজন। কোনো ব্যাপার না, আমাদের বাড়িতে প্রায় প্রতিদিনই এরকম রান্নাবান্না হয়ে থাকে। যাই হোক, আপনি বসুন, না হলে আবার খাবার ঠান্ডা হয়ে যাবে, আমাকে আবারও গরম করতে হবে। সেরকম কিছুই করতে হবে না, আমি এক্ষুনি খেয়ে নিচ্ছি। এই বলে আশিক খাবার টেবিলে বসে পড়ল, আর রিপা তাকে খাবার সার্ভ করতে লাগলো। যদিও তার আম্মু সেখানে এসেছিল তাকে সাহায্য করার জন্য, কিন্তু রিফা তার আম্মুকে বলে দিয়েছে সে নিজেই এই সব কিছু করতে পারবে, সেখানে তার আম্মুর কোনো প্রয়োজন নেই। তাই তিনি আশিকের সঙ্গে কিছুক্ষণ কথা বলে তারপরেই নিজের রুমে চলে গেছেন। খাওয়া দাওয়া শেষ করার পর আশিক রুমে চলে আসে আর দরজাটা খোলা রেখে ঘুমিয়ে পড়ে। কারণ সারাদিন জার্নি করে এসেছে, শরীরটা এমনিতেই বড্ড বেশি ক্লান্ত ছিল, তার উপর আবার খাবারটাও বেশ ভালো হয়েছে। জীবনে এই প্রথমবার এতগুলো আর অনেক দামি খাবার একসাথে খেতে পেরেছে আশিক, কারণ সে মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, যেখানে চাল আনতে ডাল ফুরায় এমন অবস্থা। যাই হোক, আশিক ঘুমিয়ে পড়ার পরই হঠাৎ অনুভব করতে পারলো তার গলায় কেউ হাত রাখছে। এটা বুঝতে পেরিয়ে আশিক চোখ খুলে তাকে, আর তখনই দেখতে পারে রিপা তার সামনে বসে আছে আর তার গলায় হাত বুলাচ্ছে। এটা দেখে আশিক চমকে গিয়ে উঠে বসে আর বলতে থাকে, কি ব্যাপার, আপনি এখানে আর আমার শরীরে এভাবে হাত দিচ্ছেন কেন? এভাবে হঠাৎ করে আশিকের ঘুম ভেঙে যাওয়ায় রিপা অনেকটা লজ্জায় পড়ে গেল আর বলতে লাগলো, না মানে, আসলে আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, তখনই দেখতে পেলাম আপনার রুমের দরজাটা খোলা। রুমের ভিতর একা একা কী করছেন সেটা দেখার জন্য এই রুমে প্রবেশ করা, আর তখনই দেখলাম আপনি ঘুমোচ্ছেন, আর আপনার গলার কাছে একটা মাছি বসেছিল। আমি সেটাকেই তাড়ানোর জন্য স্পর্শ করেছি আপনাকে। যাই হোক, আপনি ঘুমোন, আমি আসছি। এই বলে রিপা আশিককে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে সেখান থেকে চলে গেল। আশিকও আর রিপার সঙ্গে কোনো কথা বলার চেষ্টা করলো না। সে তখন উঠে গিয়ে রুমের দরজাটা লাগিয়ে দিল আর আবারও এসে ঘুমিয়ে পড়ল। ঘুম ভাঙলো সেই সন্ধ্যাবেলা, হঠাৎ কেউ একজন দরজায় নক করছে। আশিক ঘুম থেকে উঠে ঘুম ঘুম চোখে দরজাটা খুলল। তখনই দেখতে পেল প্রিয়াঙ্কার বাবা তাকে ডাকতে এসেছে। আশিক তখন প্রিয়াঙ্কার বাবাকে বলতে লাগলো, আরে আঙ্কেল, আপনি, আমার শরীরটা একটু ক্লান্ত লাগছিল তাই ঘুমিয়ে গেছিলাম, কিছু বলবেন কি? হ্যাঁ, তুমি একটু হাত মুখ ধুয়ে ড্রয়িং রুমে আসো। আমি আমার ফ্যামিলির সবার সঙ্গে তোমাকে পরিচয় করিয়ে দেব। আসলে তুমি যখন এসেছিলে তখন সবাই বাড়িতে ছিল না, তাই তোমাকে কারো সঙ্গে সেভাবে পরিচয় করানো হয়নি, তাই আর কি। আচ্ছা আঙ্কেল, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আপনি যান, আমি এক্ষুনি আসছি। বলতেই প্রিয়াঙ্কার বাবা সেখান থেকে চলে গেল। আর আশিক চলে গেল ওয়াশরুমে ফ্রেশ হওয়ার জন্য। ফ্রেশ হয়ে প্রায় 10 মিনিট পর ড্রয়িং রুমে আসলো। আশিক ড্রয়িং রুমে এসেই তো একদম অবাক। এ তো সেই মেয়েটা যে মেয়েটাকে রাস্তায় সিগারেট খেতে দেখেছিল। আশিক হাঁ করে প্রিয়াঙ্কার দিকে তাকিয়ে থাকে। এটা দেখে প্রিয়াঙ্কার বাবা আশিককে বলতে থাকে, কি হলো আশিক, কিছু হয়েছে নাকি? তুমি এভাবে আমার বড় মেয়ের দিকে হাঁ করে তাকিয়ে আছো কেন? তাকে কি তুমি চেনো নাকি? প্রিয়াঙ্কার বাবার কথায় আশিক কিছুটা ভ্যাবাচ্যাকা খেয়ে থমথমে হয়ে বলতে লাগলো, না আঙ্কেল, ওনাকে আমি কোথায় দেখব? ওনাকে তো আমি এই প্রথমবার দেখছি। আসলে বাড়িতে আসার পর তো ওনাকে দেখতে পাইনি, এই জন্য ওনাকে দেখছিলাম আর কি। প্রিয়াঙ্কা ততক্ষণ মোবাইলে মনোযোগ দিয়ে কারোর সঙ্গে চ্যাটিং করছিল। আর আশিকের কথা শুনে সে আশিকের দিকে তাকায়। প্রিয়াঙ্কা কিছু একটা বলতে চাইছিল, তখনই প্রিয়াঙ্কার বাবা নিজেই বলতে শুরু করলেন, আশিক, এই যে আমার পাশে বসা, ইনিই তোমার আন্টি। আর এই হলো প্রিয়াঙ্কা আর রিপা, আমার দুই মেয়ে। প্রিয়াঙ্কা ও তোমার ক্লাসমেট, সে এই বছর এই ভার্সিটিতে ভর্তি হয়েছে। আর তোমার বাবা বলেছে প্রিয়াঙ্কার সঙ্গে একই ভার্সিটিতে তোমাকে ভর্তি করাতে। আর রিপা এই বছর ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছে। আমার মেয়েরা খুবই মিশুক। তোমার কোনো সমস্যা হলে তুমি তাদেরকে জানাবে, তারা অবশ্যই তোমাকে সব ব্যাপারে সহযোগিতা করবে। আর হ্যাঁ, এখানে তুমি তোমার নিজের বাড়ির মতো থাকবে, কখনো কোনো কিছুতে দ্বিধাবোধ করবে না যেন। হ্যাঁ, যাও, যে কোনো সময় কোনো ঝামেলা হলে তুমি সরাসরি আমাকে জানাবে, নয়তো তোমার আন্টিকেও জানাতে পারো। আর হ্যাঁ, টাকা পয়সার জন্য কিন্তু কখনোই তোমার বাবাকে কোনো কিছু বলবে না, কারণ তুমি খুব ভালো করেই জানো তোমার বাবার আর্থিক অবস্থা কেমন। শহরে রেখে একটা শহরের ভালো ভার্সিটিতে পড়াশোনা করানো তোমার বাবার পক্ষে কখনোই সম্ভব নয়।
হ্যাঁ আঙ্কেল, সেটা আমি খুব ভালো করেই জানি, কিন্তু আঙ্কেল গ্রামের বাড়িতে থেকে পড়াশোনা করে কিছু একটা করাও সম্ভব নয়। তাছাড়া পড়াশোনার প্রতি আমার প্রচণ্ড আগ্রহ। আমি পড়াশোনা শেষ করে কিছু একটা করতে চাই। হ্যাঁ, আমি তোমার বাবার কাছে এইসব কথা শুনেছি, আর সেই জন্যই আমি তোমার বাবাকে বলেছি তোমাকে আমার কাছে পাঠিয়ে দিতে। তোমার পড়াশোনার যত খরচ লাগে আমি দেব, তুমি কোনো চিন্তা করো না। তুমি শুধু সারাদিন মনোযোগ দিয়ে পড়াশোনা করবে। তোমার কাছে এইটুকুই চাওয়া। এখানে তোমার যখন যা প্রয়োজন হবে তার সব দায়িত্ব আমার, বুঝলে? না না আঙ্কেল, সেটা কেমন করে হয়? আমি আপনার উপর পরিপূর্ণভাবে ডিপেন্ডেন্ট হতে পারি না। তাছাড়া আমি যখন বাড়িতে থাকতাম তখন পড়াশোনার পাশাপাশি ছোট ছোট বাচ্চাদের টিউশন পড়াতাম। সেখান থেকেই মোটামুটি আমার হাত খরচের টাকা চলে আসতো। তাই আমি ভাবছি এখানেও টিউশন পড়াবো। তাছাড়া আমি শুনেছি শহরের বাড়িতে বাচ্চাদের টিউশন পড়ালে ভালো অ্যামাউন্টের ফ্রি দেওয়া হয়। এইসব চিন্তা একদম মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। তুমি আমার বাড়িতে থেকে পড়াশোনা করবে, আর তার খরচ ঢোকানোর জন্য তুমি বাইরে গিয়ে বাচ্চাদের টিউশনই পড়াবে? এটা কখনোই হতে পারে না। আমি বেঁচে থাকতে তো অন্তত না। আমি তোমাকে এটা কখনোই করতে দেব না। তোমার সমস্ত খরচ আমি বহন করব। তোমাকে এইসব ব্যাপারে নিয়ে কোনো চিন্তা করতে হবে না। তুমি শুধু মনোযোগ দিয়ে পড়াশোনা করবে আর তোমার বাবার ইচ্ছা পূরণ করবে, ঠিক আছে? হ্যাঁ বাবা, তোমার আঙ্কেল একদম ঠিক কথাই বলেছেন। আর হ্যাঁ শোনো, প্রিয়াঙ্কাও কিন্তু যথেষ্ট ভালো স্টুডেন্ট। তোমার পড়াশোনার ব্যাপারে কোনো সহযোগিতা লাগলে তুমি কিন্তু প্রিয়াঙ্কার কাছ থেকেও সহযোগিতা নিতে পারবে। তাছাড়া অন্য যে কোনো সমস্যায় আমরা সবাই তোমার পাশে আছি। কিন্তু আন্টি, আপনারা এখানে আমাকে থাকতে দিচ্ছেন, খেতে দিচ্ছেন, এটাই তো অনেক। সেখানে আপনাদেরকে এভাবে আমি ঝামেলায় ফেলতে পারি না। আমার নিজের মনুষ্যত্ব বোধ বলতেও তো কিছু একটা আছে। বাবা, কোনো হেডিটেশন নয়, তোমাকে যেটা বলছি তুমি সেটাই করবে। দেখো, আমাদের কিন্তু কোনো ছেলে সন্তান নেই, দুইটা মেয়ে। আজ থেকে তুমি এই বাড়িতে আমাদের ছেলের মতো থাকবে। আমরা তোমাকে আমাদের ছেলের মতোই ট্রিট করতে চাই। হ্যাঁ বাবা, তোমার আন্টি একদম ঠিকই কথা বলেছে। এই বাড়িতে তুমি আমার ছেলের মতোই থাকবে। আর প্রিয়াঙ্কা, রিপা, তোমরা দুজনেই কিন্তু আশিককে নিজেদের ভাইয়ের মতো মনে করবে এবং তাকে যথেষ্ট সম্মান, শ্রদ্ধা আর ভালোবাসা দিবে। ওকে ড্যাডি, কোনো সমস্যা নেই, তুমি কোনো চিন্তা করবে না। আমি সব সময় ওনার সেবায় নিয়োজিত থাকবো। এতক্ষণ ধরে এই সব কিছু চুপচাপ শুনছিল প্রিয়াঙ্কা। আর তখনই হঠাৎ করে সে রিপাকে বলতে লাগলো, এই শোন, অনেকক্ষণ ধরে তোর এইসব লুচ্চামি কথাবার্তাগুলো শুনছি। আব্বু আম্মু এখানে বলে তাই তোকে কিছু বলিনি, কিন্তু তার মানে এই নয় যে আমি চুপ করে থাকবো। তুই কেন ওনার সেবায় নিয়োজিত থাকবি? তুই কি ওনার বিয়ে করা বউ নাকি? প্রিয়াঙ্কার কাছ থেকে এই কথাটা শোনা মাত্রই রিপা লজ্জায় লাল হয়ে মাথাটা নিচু করে বলতে লাগলো, ওর মতো হ্যান্ডসাম ছেলেকে বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই। একদম চটকনা মেরে সবকটা দাঁত ফেলে দিব বলে দিলাম। পড়াশোনায় তো গোল্লা, আর এখানে এসেছে বিয়ে করতে। ফাজিল মেয়ে কোথাকার। আরে বাবা, তোরা দুজনেই সব ফাজলামো মার্কা কথাবার্তা বন্ধ কর। তোরা তো সারাদিন দুজনে ঝগড়া করতে করতেই কাটিয়ে দিস। তা আমি কি করব সেটা তুমি নিজেই আমাকে বলে দাও। তোমার মেয়ে যদি সব সময় এরকম ফাজলামো মার্কা কথাবার্তা বলতে থাকে, তাহলে সেখানে আর কি করার থাকে? বাড়িতে একজন গেস্ট এসেছে, তাকেও ছাড়বে না। তোমার মেয়ে এসব কি শুরু করেছে বলো শুনি। দেখ আপু, তুই সব সময় আমার সঙ্গে এমন করতে পারিস না। তুই আমার বড় বোন, বড় বোনের মতো থাক। কেন তুই আমার সঙ্গে পার্সোনাল ব্যাপারে ঝামেলা করতে আসবি? এক্স্যাক্টলি, আমিও এই কথাটাই বলতে চাইছিলাম। আমি তোর বড় বোন, আর এখানে সবাই তোর চাইতে সিনিয়র। আব্বু আম্মুর সামনে বসে তুই এইসব কথা বলতে পারছিস? তুই কি লজ্জা শরমের মাথা খেয়ে বসে আছিস নাকি? রিপা তখন আর কোনো কথা না বলে গাল ফুলিয়ে সেখান থেকে উঠে চলে গেল। আর এদিকে তখনই প্রিয়াঙ্কার আব্বু আশিককে উদ্দেশ্য করে বলতে লাগলো, দেখো বাবা, তুমি আমার ছোট্ট মেয়ের কথায় কিছু মনে করো না। ও আসলে একটু এই রকমই। ছোটবেলা থেকে একটু ফাজলামো করতে করতে বড় হয়েছে তো, তাই কখন কাকে কি বলতে হবে এই সব ব্যাপারে তার কোনো হুঁশ থাকে না, বুঝলে? ঠিক আছে আঙ্কেল, কোনো ব্যাপার না। আমিও বুঝতে পেরেছি ও বয়সে একটু ছোট, তাই এরকম ফাইজলামো করছে। আমি কিছু মনে করিনি। আপনি এসব নিয়ে কোনো চিন্তা করবেন না। আচ্ছা ঠিক আছে, আর তোমাকে যেটা বলছি তুমি কিন্তু সেটাই করবে।
কখনো কোনো কিছুর প্রয়োজন হলে তুমি আমাকে কিংবা এই তোমার আন্টিকে সরাসরি জানাবে। আর প্রিয়াঙ্কা শোন, তোমাকে বলা হয়নি, তুমি যেই ভার্সিটিতে পড়াশোনা করছো, আশিককে আগামীকাল আমি সেই ভার্সিটিতেই নিয়ে যাব অ্যাডমিশন করানোর জন্য। তার বাবার অনেক শখ ছেলেকে শহরের কোনো ভার্সিটিতে পড়াশোনা করাবেন, তাই আমি তাকে কথা দিয়েছি তার ছেলের দায়িত্ব আমি নেব। আর তোমার ভার্সিটি ঢাকা শহরের সবচাইতে ভালো ভার্সিটি, তাই আমি তাকে ওই ভার্সিটিতেই অ্যাডমিশন করানোর চিন্তা ভাবনা করছি। ওকে ড্যাডি, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি তাহলে এখন আসছি, আমার একটু কাজ আছে। আর হ্যাঁ, এই যে আপনাকে বলছি, আপনি সকাল সকাল রেডি হয়ে থাকবেন। আশিকের দিকে তাকিয়ে এই কথাটা বলে প্রিয়াঙ্কা তৎক্ষণাৎ সেখান থেকে উঠে চলে গেল। আর আশিক বেশ কিছুক্ষণ প্রিয়াঙ্কার মা বাবার সঙ্গে কথা বলে নিজের রুমে চলে আসে। পরের দিন সকাল হতে না হতেই ঘুম থেকে উঠে নামাজ পড়ে তৈরি হয়ে গেল আশিক। আর তারপর নাস্তা শেষ হলে ড্রয়িং রুমে বসে অপেক্ষা করতে লাগলো কখন প্রিয়াঙ্কা আসবে আর তাকে নিয়ে ভার্সিটিতে যাবে। প্রিয়াঙ্কা আসার আগেই তার বাবা ড্রয়িং রুমে পৌঁছে গেল আর আশিককে দেখে বলতে লাগলো, আরে বাহ, তুমি তো দেখছি সকাল সকাল তৈরি হয়ে বসে আছো। ঠিক আছে, চলো, আমি আজ তোমাদের সঙ্গে যাব। আজ তো অ্যাডমিশন, তাই আমি প্রিন্সিপালের সঙ্গে সব ঝামেলা চুকিয়ে দিয়ে আসবো। আর কাল থেকে প্রিয়াঙ্কা তোমাকে নিয়ে যাবে, কেমন? ঠিক আছে আঙ্কেল, কোনো সমস্যা নেই, যেমন আপনি বলবেন। এই বলে তারা দুজনে বাড়ির বাইরে বের হলো। গাড়িতে বসে অপেক্ষা করছে প্রিয়াঙ্কার জন্য, কিন্তু প্রিয়াঙ্কার এখনো আসার নাম গন্ধ নেই। প্রায় 10 মিনিট পর প্রিয়াঙ্কা আসে আর তারপর প্রিয়াঙ্কার বাবা তাদের দুজনকে নিয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দেয়। ভার্সিটিতে এসে প্রিয়াঙ্কা নিজের ক্লাসরুমে চলে গেল আর প্রিয়াঙ্কার বাবা আশিককে নিয়ে প্রিন্সিপালের কেবিনে চলে গেল। উনি তখন কোনো একটা কাজ করছিলেন, তাই প্রিয়াঙ্কার বাবা কেবিনে দরজার সামনে দাঁড়িয়ে দরজায় নক করেন। আসসালামু আলাইকুম, মে আই কাম ইন? আরে রহমান সাহেব যে, আসুন ভেতরে আসুন। আপনি হঠাৎ ভার্সিটিতে কেন? কোনো ঝামেলা হয়েছে নাকি? আরে না না, কোনো ঝামেলা হয়নি। এই আসলে আমার বন্ধুর ছেলে এখানে এসেছে পড়াশোনা করার জন্য, আর তাই তাকে নিয়ে চলে এসলাম আপনাদের ভার্সিটিতে অ্যাডমিশন করানোর জন্য। ও আচ্ছা, এই ব্যাপার। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, কারণ আপনি নিজের মেয়ের অ্যাডমিশনের সময় ভার্সিটিতে আসেননি। আজ আজ হঠাৎ কেন ভার্সিটিতে চলে এসেছেন? আমি তো ভাবলাম কোনো ঝামেলা হলো নাকি। আরে মিস্টার, আপনি খুব ভালো করেই জানেন আমি কোনো ঝামেলার সঙ্গে সরাসরি নিযুক্ত হই না। যদি কোনো ঝামেলা হতো তাহলে অবশ্যই আমি সেটা আপনাকে ফোন করে জানাতাম। বাই দা ওয়ে, এই হলো আসিফ, একে অ্যাডমিশন করাতে নিয়ে এসেছি। ছেলেটা পড়াশোনায় যথেষ্ট ভালো, আশা করি এখানে পড়াশোনা করবে। আপনারা সবাই তাকে একটু সহযোগিতা করবেন, কারণ সে গ্রাম থেকে এসেছে, আমার বন্ধুর ছেলে। তার বাবার সঙ্গে ছোটবেলায় আমার খুব ভালো একটা সম্পর্ক ছিল। ও আচ্ছা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি সম্পূর্ণ ব্যাপারটা ঠিকভাবে বুঝতে পেরেছি। এই ব্যাপারটা আপনাকে কোনো চিন্তা করতে হবে না। যেখানে আমি আছি সেখানে কোনো ঝামেলা হতেই পারে না। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। হ্যাঁ, এইটুকু ভরসা তো আপনার ওপরে আছে। যাই হোক, ওর অ্যাডমিশন ফি আর সব মিলিয়ে কত খরচ লাগবে সেটা আমাকে একটু মেসেজে জানিয়ে দেবেন। আমার সময় একটু কম, অফিসে পৌঁছতে হবে। হ্যাঁ, সেটা তো বুঝলাম, কিন্তু আপনি এই প্রথমবার আমাদের ভার্সিটিতে আসলেন, চা কফি কিছু তো খেয়ে যেতে হবে। এইভাবে তো খালি মুখে চলে যেতে পারেন না। ধন্যবাদ, তবে আই এম সো সরি, আমার এই মুহূর্তে একটু সময় নেই। আপনি শুধু দয়া করে আমাকে টাকার অঙ্কটা মেসেজে জানিয়ে দেবেন, আমি আপনাদের ভার্সিটির অ্যাকাউন্টে সেটা পাঠিয়ে দেব। আমার একটা ক্লায়েন্ট মিটিং আছে, জরুরি যেতে হবে। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। আপনি যেমনটা বলবেন সেই রকমই হবে। আমি অবশ্যই আপনাকে মেসেজে জানিয়ে দেব। এই কথা বলার পর প্রিয়াঙ্কার বাবা প্রিন্সিপাল স্যারের কাছ থেকে বিদায় নিয়ে সেখান থেকে বের হয়ে চলে গেলেন। আর এদিকে আশিক তখনও প্রিন্সিপাল স্যারের কেবিনে দাঁড়িয়ে আছে। প্রিন্সিপাল স্যার তখন আশিককে উদ্দেশ্য করে বলতে লাগলো, তোমার সিভিটা আমাকে দাও, আমি তোমার অ্যাডমিশনের ব্যবস্থা করি। আর হ্যাঁ, ভার্সিটিতে যদি কখনো কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে ইনফর্ম করবে। এখন বসো, আমি সমস্ত ফর্মালিটিস পূরণ করে তোমাকে ক্লাসে পাঠিয়ে দেব। ওকে স্যার, আচ্ছা ঠিক আছে। এই বলে আশিক প্রিন্সিপাল স্যারের টেবিলের সামনে রাখা চেয়ারে বসে পড়লো আর প্রিন্সিপাল স্যার এডমিশন করিয়ে নিল। তখন ইউনিভার্সিটির পিয়নকে ডেকে এনে বলতে লাগলো আশিককে তার ক্লাসরুমে পৌঁছে দেওয়ার জন্য। পিয়ন তখন দায়িত্ব নিয়ে আশিককে তার ক্লাসরুম পর্যন্ত পৌঁছে দিল। ক্লাসে ঢুকতে না ঢুকতেই প্রিয়াঙ্কার সঙ্গে দেখা হয়ে গেল। প্রিয়াঙ্কা প্রথম সারির বেঞ্চে বসা ছিল, আশিককে দেখা মাত্রই সে বলতে লাগলো, এই যে, এইদিকে আসো, এখানে আমার সাথে বসো। কথাটা শুনেই প্রিয়াঙ্কার দিকে ফিরে তাকায় আশিক। আর প্রিয়াঙ্কাকে দেখা মাত্রই সে একটু মুচকি হাসি দিয়ে প্রিয়াঙ্কার পাশের সিটে বসে পড়ল।
আর ঠিক ওই মুহূর্তে ক্লাস টিচার চলে আসলো। তাই সবাই ক্লাসে মনোযোগ দিল। ক্লাস শেষ হওয়ার পর যখনই টিচার বের হয়ে চলে গেল, তখনই প্রিয়াঙ্কার বান্ধবীরা এসে প্রিয়াঙ্কাকে ঘিরে ধরলো আর বলতে লাগলো, কি ব্যাপার দোস্ত, মালটা কে রে? আমরা তো ঠিক বুঝতে পারলাম না কিছু। তোদেরকে এত কিছু বোঝার জন্য কেউ বলেনি। তোরা তোদের মতো থাক। এত কথা কেন বলিস? আমি তো সেটাই বুঝতে পারি না। আরে ভাই, তুই সবসময় আমাদের সঙ্গে এরকম কেন করিস? ভার্সিটিতে নতুন এসেছে, দেখতে তো হ্যাপি হ্যান্ডসাম। আস্তে না আস্তে পটিয়ে নিয়েছিস নাকি? দেখ, একদম ভালো হবে না বলে দিচ্ছি। ফালতু মার্কা কথাবার্তা বন্ধ কর। তোরা সবাই এটা খুব ভালো করে জানিস, প্রিয়াঙ্কা কখনোই কোনো ছেলের পেছনে লাগে না। উল্টে ছেলেরা প্রিয়াঙ্কার পেছনে ঘুরঘুর করে। তাই এইসব ফালতু কথা বলা বন্ধ কর আর নিজেকে একটু সুরক্ষিত রাখ। তুই কি আমাদেরকে দিচ্ছিস নাকি? আমি তো সেটাই বুঝতে পারছি না। আমি কখনোই কাউকে জোর দিয়ে কোনো কথা বলি না, সেটা আর কেউ না হোক। তোরা অন্তত খুব ভালো করেই জানিস, কারণ তোরা আমার বন্ধু। আমার ব্যাপারে অন্য কারোর কোনো ভুল ধারণা থাকলেও তোদের কিন্তু কোনো ভুল ধারণা নেই। হ্যাঁ, সেটা জানার জন্যই তো বলছি। তুই যদি ওই ছেলেটার সঙ্গে প্রেম করে না থাকিস, তাহলে আমাদেরকে দিয়ে দে, আমরাই তো চান্স নিতে পারি। সে তোদের যা ভালো মনে হয় তোরা তাই কর, কিন্তু আমার মনে হয় না ছেলেটা তোদের প্রস্তাবে রাজি হবে বলে। কারণ ছেলেটাকে দেখে যথেষ্ট সহজ সরল মনে হয়। তাছাড়াও গ্রাম থেকে এসেছে। গ্রাম থেকে আসুক আর যাই করুক, তাতে কিছু যায় আসে না। ছেলেটাকে পছন্দ হয়েছে, ছেলেটার সঙ্গে প্রেম করব, আর এটাই শেষ কথা। তারপর যা হয় দেখা যাবে। এই বলে তারা সবাই মিলে হাসি ঠাট্টা আর গল্পগুজব করছিল। আর ঠিক ওই মুহূর্তেই সেকেন্ড পিরিয়ডে টিচার ক্লাসে চলে আসে আর আবারও সবাই ক্লাসে মনোযোগ দিল। এভাবেই শেষ হলো সেদিনের দিনটা। ভার্সিটি ছুটি হলে প্রিয়াঙ্কা আর আশিক দুজনে মিলে একসঙ্গে বাসায় চলে আসে। প্রিয়াঙ্কা নিজের রুমে চলে যায় আর আশিক তার রুমে। আশিক ফ্রেশ হয়ে বিছানায় এসে বসতেই প্রিয়াঙ্কার আম্মু আশিকের রুমে আসলো আর আশিককে বলতে লাগলো, কি ব্যাপার বাবা, ভার্সিটিতে প্রথম দিন তোমার কেমন কেটেছে? এই তো আন্টি, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালোই কেটেছে। আচ্ছা ঠিক আছে, তুমি ডাইনিং টেবিলে আসো, আমি তোমাকে খাবার দিচ্ছি। আর হ্যাঁ, তোমার আঙ্কেল বলেছিল তোমাকে নিয়ে বিকেল বেলায় তো বাইরে যেতে, তোমার প্রয়োজনীয় যা কিছু লাগবে সব কিছু কিনে দিতে। আন্টি, এই মুহূর্তে আমার কোনো কিছু লাগবে না, প্রয়োজন হলে আপনাকে জানিয়ে দিব। কিন্তু সেটা বললে হবে না বাবা, তুমি আমার কথা শোনো। এখন তুমি শহরে থেকো, শহরের পরিবেশ মেনে নিয়েই তোমাকে থাকতে হবে। এখানে সবাই যেভাবে চলাফেরা করে তোমাকেও ঠিক সেভাবেই চলাফেরা করতে হবে। তাছাড়া তুমি এখন আমাদের বাড়িতে থাকো, আর তোমাকে তো বলেছি তুমি এই বাড়িতে আমাদের সন্তানের মতোই থাকবে। আমরা মেয়েরা যেভাবে এই বাড়িতে থাকে, তোমাকেও ঠিক সেভাবেই থাকতে হবে। দেখুন আন্টি, আপনার মেয়েদের সঙ্গে তাল দিয়ে তো আমি চলতে পারবো না, কারণ তারা শহরে বড় হয়েছে, শহরের আদব কায়দাতে অভ্যস্ত। আমি গ্রামের সাধারণ ঘরের ছেলে, আমি সাধারণ জীবনযাপন করতে অভ্যস্ত। তাই আমি চাইলেও আপনার মেয়েদের সঙ্গে তাল দিতে পারি না। দেখো বাবা, আমি এত কথা শুনতে চাই না। তোমার আঙ্কেল যেটা বলেছেন আমাকে সেটাই করতে হবে। তা না হলে আবার তোমার আঙ্কেল আমাকে মিজাজ দেখাবেন। ওনার তো সারাদিন অফিসে অনেক কাজ থাকে, উনি সময় পাবেন না। সেই জন্যই আমাকে বলে গিয়েছে আমি যেন তোমার প্রয়োজনীয় সব কিছু কিনে দিই। তুমি খাবার খেয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তারপরেই আমার সাথে বের হবে, আর কোনো কথা নয়। এই বলে প্রিয়াঙ্কার আম্মু রুম থেকে বের হয়ে চলে গেল। আর এদিকে কিছুক্ষণ পর আশিক ডাইনিং টেবিলে আসে খাবার খাওয়ার জন্য। ওই মুহূর্তে প্রিয়াঙ্কা আর রিপাও সেখানে আসে। রিপা আশিককে দেখা মাত্রই বলতে লাগলো, কি ব্যাপার ডিয়ার, ভার্সিটির প্রথম দিন তোমার কেমন কাটলো? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালোই কেটেছে। শোনো, তোমাকে একটা কথা বলি। ভার্সিটিতে যাচ্ছ ভালো কথা, কিন্তু ভার্সিটির কোনো মেয়ের সঙ্গে প্রেম করতে যেও না। কথাটা শুনে এক মুহূর্তের মধ্যে রেগে গেল প্রিয়াঙ্কা। আর সে তখনই রিপাকে ধমক দিয়ে বলতে লাগলো, এই সব সময় কি তোর শুধু ফাজলামো করতে হয় নাকি? ছেলেটা তোর চাইতে বয়সে ছোট নয় যে সব সময় তুই ফাজলামো করবি। লাইফটা তার, সে কি করবে না করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। এখানে তুই হস্তক্ষেপ করতে পারিস না। আমিও তোকে সেটাই বোঝাতে চাইছি। আমি কাকে কি বলবো না বলবো সেটাও তুই ডিসাইড করতে পারিস না? মানে হোয়াট ননসেন্স! বড়দের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটাও কি এখন থেকে তোকে শেখাতে হবে নাকি? তাহলে তাই বল, এখন থেকে তোকে আদব কায়দা আগে শেখাবো। দেখো আপু, তুমি বড় বোনের মতোই থাকো। আমাকে তোমার এত কিছু শেখাতে হবে না। আমি যথেষ্ট বড় হয়েছি এবং যথেষ্ট জ্ঞান বুদ্ধি আমার রয়েছে।
তাই আমার ব্যাপারে তোমার এত না গলালেও চলবে। আই হোপ ইউ বেটার আন্ডারস্ট্যান্ড হোয়াট আই মিন। তোর হোপ টোপ সব তোর কাছেই রাখ, এই সব কিছু আমার জানার কোনো দরকার নেই। তবে হ্যাঁ, যদি কখনো আমি শুনেছি বা দেখেছি তুই ওর পেছনে লেগেছিস, তাহলে কিন্তু এর পরিণাম খুব খারাপ হবে, এটা তোকে বলে দিলাম। এই বলে প্রিয়াঙ্কা খাবার শেষ না করে হাত ধুয়ে খাবার টেবিল থেকে উঠে চলে গেল। তখনই প্রিয়াঙ্কার আম্মু রিপাকে বলতে লাগলো, আছে রিপা, তুই কি কখনো মানুষ হবি না? কেন তুই সবসময় মেয়েটাকে আমার রাগিয়ে রাখিস? তুই তো খুব ভালো করেই জানিস ও এসব কথাবার্তা একদম সহ্য করতে পারে না, তাহলে কেন ওর সামনে এসব কথাগুলো বলিস? অ্যাকচুয়ালি আমিও সেটাই বলতে চাই, যে জিনিসগুলো আমি পছন্দ করি না সেই জিনিসগুলো কেন তোমার মেয়ে আমার সাথে করতে চায়। আমার লাইফে আমার যা করতে মন চাই আমি তাই করব, সেখানে তোমার মেয়ে কেন ইন্টারফেয়ার করবে? কারণ সে তোমার বড় বোন, তোমার ব্যাপারে কথা বলার রাইট তার আছে। আর আমিও তোমাকে শেষবারের মতো বলে দিচ্ছি, তুমি তাকে বড় বোনের মতো ট্রিট করবে। যদি তার সঙ্গে কখনো কোনো খারাপ আচরণ করো তাহলে কিন্তু আমি তোমার সঙ্গে হার্ড হতে বাধ্য হব। রিবা যখন আর কোনো কথা বলল না, খাবার খাওয়া শেষ করে নিজের রুমে চলে গেল। এদিকে বিকেলবেলা প্রিয়াঙ্কার আম্মু আশিককে নিয়ে বাসা থেকে বের হতে যাবে, তখনই রিপা সেখানে চলে আসে। সে তার আম্মুকে বলতে থাকে, কি ব্যাপার আম্মু, তুমি ওকে নিয়ে কোথাও যাচ্ছ নাকি? হ্যাঁ, তোমার বাবা বলেছিল ওর প্রয়োজনীয় যা যা লাগবে সব কিছু কিনে দিতে, তাই ওকে নিয়ে যাচ্ছি। ও আচ্ছা, তাহলে ঠিক আছে। শোনো, তোমার কষ্ট করে যেতে হবে না, আমি ওকে নিয়ে যাই। আচ্ছা ঠিক আছে, তুমি যেতে চাইলে যেতে পারো, তবে হ্যাঁ, ওর প্রয়োজনীয় যা কিছু লাগবে সব কিছু কিন্তু কিনে দিতে হবে, এটা মাথায় রেখো। ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুমি কোনো চিন্তা করো না, যা লাগবে তাও কিনে দিব, যা না লাগবে তাও দিব। এই বলে রিপা সামনের দিকে এগিয়ে আসে। তখনই সিঁড়ি দিয়ে নিচে নামছিল প্রিয়াঙ্কা। কথাটা শুনতেই প্রিয়াঙ্কা বলতে লাগলো, এই, তুই কেন যাবি ওর সঙ্গে? ওর সঙ্গে যদি কারো যেতে হয় তাহলে সেটা আমি যাব, আর নয়তো আম্মু একাই যাবে। তুই যেতে পারবি না ওর সঙ্গে। কথাটা শুনেই কিছুটা রেগে যায় রিপা, আর তারপর সে প্রিয়াঙ্কাকে বলতে থাকে, এসব কি হয়েছে আপু? তুই কেন আমার সঙ্গে এসব কিছু শুরু করেছিস? যেখানে ওর আমার সঙ্গে যেতে কোনো সমস্যা নেই, আম্মুর কোনো সমস্যা নেই, সেখানে তোর কেন এত সমস্যা? আমি তো সেটাই বুঝতে পারছি না। কারণ তোর ক্যারেক্টার সম্পর্কে খুব ভালো করে জানা আছে। সবে মাত্র ইন্টারে পড়িস, এখনই তোর 10-12টা বয়ফ্রেন্ড। প্রতিদিন বাসাটার সামনে একটা একটা করে নিয়ে আসিস। কিভাবে? আমি কিছু জানি না নাকি? কোনো কিছু বুঝি না। দেখ আপু, তুই কিন্তু একদম বেশি বলে ফেলছিস আজকে। আজকে কিন্তু আমি কাউকে বাসার সামনে নিয়ে আসিনি, সবাইকে নিষেধ করে দিয়েছি। ও আচ্ছা, তাই বুঝি। এখন নতুন মুরগি পেয়ে গেছিস, এখন এটার পেছনে লেগেছিস, কিন্তু এর পেছনে আমি তোকে লাগতে দেব না। কিন্তু কেন? তোমার কি সমস্যা আপু? প্লিজ তুমি আমার ব্যক্তিগত ব্যাপারে নিজেকে ইনভলভ করো না। তোর ব্যক্তিগত ব্যাপারে নিজেকে ইনভলভ করার কোনো ইচ্ছে আমার নেই, কিন্তু এখানে আমি ইনভলভ না হয়ে পারছি না। ছেলেটা সহজ সরল আর সাধারণ গ্রাম থেকে এসেছে এখানে পড়াশোনা করার জন্য। আরও যদি তোর ফাঁদে পা দেয় তাহলে পড়াশোনা তো অনেক দূরের কথা, নিজের কপালটিকেই পুড়িয়ে ফেলবে। তাই ও নিজেকে তোর থেকে যতটা দূরে রাখবে ততটাই মঙ্গল। এই বলে রিপাকে থামিয়ে দিয়ে প্রিয়াঙ্কা তার আম্মুকে বলতে থাকে, আম্মু, ওকে নিয়ে যদি তুমি মার্কেটে যেতে না পারো তাহলে আমাকে বলো, আমি যাব, কিন্তু তোমার মেয়েকে আমি কখনোই ওর সঙ্গে যেতে দিব না। ঠিক আছে, তোদের কাউকেই যেতে হবে না, আমি যাচ্ছি, কিন্তু প্লিজ তোরা এসব নিয়ে ঝামেলা করিস না। এসব নিয়ে ঝামেলা আমার আর ভালো লাগছে না। প্লিজ তোরা বনে বনে এসব ঝামেলা থেকে দূরে থাক। আমি চাই না বাইরের কোনো একজন মানুষের জন্য তোদের বোনের মধ্যে কোনো ঝামেলা হোক। হ্যাঁ আন্টি, আপনি একদম ঠিক কথাই বলেছেন। আমি চাই না আমার জন্য আপনাদের ফ্যামিলিতে কোনো প্রবলেম হোক। যদি কখনো এমনটাই মনে হয় তাহলে আমি নিজেই এখান থেকে চলে যাব। প্রয়োজন হলে হোস্টেলে থেকে পড়াশোনা করব, কিন্তু আপনাদের ফ্যামিলিতে কোনো প্রবলেম হোক এটা আমি কখনোই হতে দেব না। তখনই প্রিয়াঙ্কা বলতে থাকে, দেখো, তোমাকে নিয়ে আমাদের কোনো প্রবলেম কখনোই হবে না। আমাদের প্রবলেম হলো রিপাকে নিয়ে। এ হলো ক্যারেক্টার লুজ। রিপা কখন কোথায় কি করে না করে তার কোনো ঠিক ঠিকানা নেই। ও একটা নির্লজ্জ বেহায়া। সবে মাত্র ইন্টারে পড়ে আর প্রতিদিন বাসার সামনে একটা একটা করে নতুন নতুন বয়ফ্রেন্ড চলে আসে। যদিও আব্বু আম্মু এগুলো দেখেনি, তবে আমি প্রতিদিনই এই সব কিছু দেখতে পাই। তাই তোমাকে ওর হাত থেকে রক্ষা করা আমার দায়িত্ব এবং কর্তব্য। বাই দ্য ওয়ে, তুমি আম্মুর সঙ্গে যাও।
আচ্ছা ঠিক আছে, তবে তাই হোক আন্টি, চলুন। আশিক আর প্রিয়াঙ্কার আম্মু দুজনেই বাসা থেকে বের হয়ে গেল। আর তারপর তারা সোজা শপিং মলে। সেখান থেকে প্রিয়াঙ্কার আম্মু আশিকের প্রয়োজনীয় সবকিছু কিনে দিলেন। বই খাতা থেকে শুরু করে জামা কাপড় জুতা এভরিথিং। আর তারপর তারা রাত 8টার দিকে বাড়িতে ফিরে আসে। বাড়িতে আসা মাত্রই রিপা সেখান থেকে দৌড়ে আসে আর আশিককে বলতে থাকে, এই, তুমি আমার সঙ্গে আসো। দেখো, আমি তোমার জন্য চাউমিন বানিয়েছি। কথাটা শুনে প্রিয়াঙ্কার আম্মু বেশ অবাক হন। কারণ যে মেয়ে এখনো পর্যন্ত কখনো নিজের প্লেটে ভাত বেড়ে খায়নি, আর সেই মেয়ে রান্না করেছে, তাও আবার চাউমিন। বেশ অবাক হয়ে তিনি নিজের মেয়েকে জিজ্ঞাসা করেন, তুমি চাউমিন বানিয়েছো? তার চাউমিন বানাতে কি কি লাগে সেটা তুমি জানো? দেখো আম্মু, তুমি এভাবে আমাকে অপমান করতে পারো না। আমি ইউটিউব দেখে শিখেছি কিভাবে চাউমিন বানাতে হয়, আর তারপরেই চাউমিন বানিয়েছি। এই, তুমি আম্মুর কথা শোনো না। তুমি এসো তো আমার সঙ্গে, আমি তোমার জন্য রান্না করেছি, খেয়ে বলবে কেমন হয়েছে। এই বলে রিপা আশিকের হাত ধরে টানতে টানতে ডাইনিং টেবিলে নিয়ে চলে গেল। আর তারপর চাউমিনের বাটিটা আশিকের দিকে এগিয়ে দিল। আশিক খেতে না চাইলেও রিপা জোর করে আশিককে খেতে বাধ্য করলো। 1 চামচ মুখে দিয়ে তো আশিকের অবস্থা একদম নাজেহাল। কারণ সেখানে রিপা এত পরিমাণ লবণ দিয়েছে যে মুখে নেওয়া যাচ্ছে না, মনে হচ্ছে যেন বিষ। আশিক মুখের খাবারটা তেতোর জন্য আর গিলতে পারছে না। বেসিনে গিয়ে ওয়াক ওয়াক করে ফেলে দিয়ে কুলি করে নিল। আর এটা দেখে তখনই প্রিয়াঙ্কা সেখানে পৌঁছে বলতে লাগলো, কি ব্যাপার আশিক, কি হয়েছে? তোমার শরীর খারাপ লাগছে নাকি? আরে না, সেরকম কোনো ব্যাপার নয়। আসলে রিপা আমার জন্য চাউমিন বানিয়েছিল, কিন্তু সেটা খাওয়ার মতো যথেষ্ট স্বাদ আমার মুখে নেই। প্রিয়াঙ্কার আর বুঝতে বাকি রইল না রিপা আসলে কি করেছে। তাই প্রিয়াঙ্কা রিপাকে বলতে লাগলো, এই হারামজাদা, তোকে কথা বলতে নিষেধ করেছি, এসব আকাম কুকাম করবি না, কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনিস না। রিপা কিছুটা ভেবাচেকা খেয়ে বলতে লাগলো, আরে, আমি তো ইউটিউব দেখে দেখে রান্না শিখেছি, আর ভিডিও দেখে দেখে রান্না করেছি। ওরা তো ভিডিওতে বলছিল ওদের চাউমিন অনেক টেস্টি হয়েছে, আর আমিও ঠিক ওদের মতো রান্না করেছি। তাহলে আমারটা কেন খেতে ভালো হয়নি? দাঁড়াও, আমি নিজেই খেয়ে দেখছি। এই বলে 1 চামচ চাউমিন নিজের মুখে দিল আর তক্ষুনি তার মুখ হা হয়ে গেল। তাড়াতাড়ি দৌড়ে গিয়ে বেসিনে খাবারটা ফেলে দিয়ে 1 গ্লাস জল খেয়ে তারপর আশিককে বলতে লাগলো, সরি, আই এম রিয়েলি সরি। আমি আসলে বুঝতে পারিনি খাবারটা এমনভাবে। আমি খুবই দুঃখিত। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আর কখনো নিজের খাবার চেক না করে তোমাকে খেতে দিব না। আগে নিজে চেক করব, তারপর তোমাকে খেতে দিব। ঠিক আছে, কোনো ব্যাপার না। এটা তোমার শ্বশুর বাড়ি নয়, এখানে তোমাকে রান্না বান্না করে খেতে হবে। যখন শ্বশুর বাড়িতে যাবে তখন সেখানে শাশুড়িকে বলে দিও তোমাকে রান্না বান্না শিখিয়ে দিতে। এই বলে আশিক সেখান থেকে উঠে নিজের রুমে চলে গেল। আর এদিকে প্রিয়াঙ্কা আশিকের পিছন পিছন তার রুমে আসলো। প্রিয়াঙ্কা আশিকের পিছন পিছন এসেছে এটা আশিক বুঝতে পারেনি, তাই সে রুমের ভিতর কাপড় চেঞ্জ করার প্রস্তুতি নিচ্ছিল। তখনই প্রিয়াঙ্কা পিছন থেকে বলতে লাগলো, কাপড় চোপড় চেঞ্জ করার জন্য এই বাড়িতে ওয়াশরুম রয়েছে, এই বাড়িতে কেউ বেডরুমে কাপড় চোপড় চেঞ্জ করে না। তখনই পিছন ফিরে তাকায় আশিক আর প্রিয়াঙ্কাকে দেখা মাত্রই সে নিজেকে গুটিয়ে নিয়ে বলতে থাকে, সরি, আই এম সো সরি। আমি আসলে বুঝতে পারিনি আপনি এখানে এসেছেন, তাহলে আমি এমনটা করতাম না। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না। আপনি ওয়াশরুম থেকে কাপড় চোপড় চেঞ্জ করে আসুন, আমি আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। আপনি 2 মিনিট অপেক্ষা করুন, আমি এক্ষুনি আসছি। এই বলে আশিক তার কাপড় চোপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। আর তারপর কাপড় চোপড় চেঞ্জ করে রুমে এসে দেখতে পায় প্রিয়াঙ্কা তখনও বিছানার উপর বসে আছে। আশিক তখন বিছানার একপাশে দাঁড়িয়ে প্রিয়াঙ্কাকে বলতে লাগলো, হ্যাঁ বলুন, আপনি কি যেন বলতে চাইছিলেন? দেখুন, আমি আসলে আপনাকে একটা কথাই বলতে চাই যে আমার বোনের মাথায় সমস্যা আছে। আপনি তার কোনো কথা সিরিয়াসলি নেবেন না। ও কখন কাকে কি বলে না বলে তার কোনো ঠিক ঠিকানা নেই, তাই তার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আরে না, সেরকম কোনো ব্যাপার না। আমি কিছুই মনে করিনি। আমাকে নিয়ে আপনার কোনো টেনশন করতে হবে না। আমি ছোটবেলা থেকেই সব কিছু সহ্য করার ক্ষমতা নিয়েই বড় হয়েছি। আমি সব রকম পরিস্থিতি সহ্য করতে পারি, তাই আমাকে নিয়ে চিন্তা করার কিছুই নেই। ধন্যবাদ আপনাকে বিষয়টা বুঝতে পারার জন্য। যাই হোক, আপনার পড়াশোনার ব্যাপারে যে কোনো হেল্প লাগলে আমাকে বলবেন, আমি আপনাকে সব ব্যাপারে সাহায্য করব। আর রিপার থেকে যতটা সম্ভব দূরত্ব বজায় রেখে চলবেন, তাহলে সেটা আপনার, আমার এবং আমাদের ফ্যামিলির সবার জন্য খুব ভালো হবে। ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না, আমি যথেষ্ট দূরত্ব বজায় রেখে চলবো।
এবং সবসময় এটা মাথায় রেখেই চলবো। এই বলে প্রিয়াঙ্কা আশিকের রুম থেকে বের হয়ে চলে গেল নিজের রুমে। আর এরপর এভাবেই চলতে থাকে দিন। আশিক মাঝে মধ্যেই কোনো পড়া বুঝতে না পারলে প্রিয়াঙ্কার কাছে চলে যেত। প্রিয়াঙ্কা নিশ্চিত তাই তাকে সব কিছু বুঝিয়ে দিত। এভাবেই তাদের মধ্যে খুব ভালো একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়ে ওঠে। কিন্তু রিপা এই বিষয়টাকে মোটেও ভালোভাবে নিতে পারছিল না। যখনই দেখতে পেত আশিক কিংবা প্রিয়াঙ্কা কাছাকাছি রয়েছে, কোনো কথাবার্তা বলছে, তখনই তাদের মাঝখানে রিপা ঢুকে যেত। এই তো সেদিন সন্ধ্যাবেলা হঠাৎ করে আশিক একটা পড়া বুঝতে পারছিল না, সেজন্যই প্রিয়াঙ্কার রুমে যাওয়া ধরে। তখনই রিপা সেখানে চলে আসে আর তাদের দুজনকে একসঙ্গে দেখে বলতে থাকে, বাহ, আমাকে দূরে সরিয়ে দিয়ে দেখছি তোমাদের দুজনের প্রেম একদম মাখা হয়ে গেছে। রিপার এমন বেয়াদবি মার্কা কথা শুনে প্রচণ্ড পরিমাণে ক্ষেপে যায় প্রিয়াঙ্কা। আর তখনই সে রিপাকে বলতে থাকে, এসব কোন ধরনের ফাজলামো মার্কা কথা? আমি তো সেটাই বুঝতে পারছি না, কি শুরু করেছো তুমি? সমস্যাটা কোথায় তোমার? আমি কি শুরু করতে যাব? আমার কোনো সমস্যাই নেই, আমার কোনো জায়গায় কোনো সমস্যাই নেই। আমার সমস্যা শুধু তোমাদের দুজনকে নিয়ে। আমি যদি ওর সঙ্গে কথা বলতে যাই তাহলে তুমি আমাকে হাজারটা কথা শুনিয়ে দাও, কিন্তু নিজে ঠিকই প্রেম করে চলেছো, তখন তো কিছুই না। দেখো, এখন কিন্তু একদম বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমি আশিকের সঙ্গে প্রেম করছি মানে? আমি কখনোই কারোর সঙ্গে প্রেম করি না, আর প্রেম করার মতো ফালতু সময় আমার নেই। আশিক কখনো কোনো পড়া বুঝতে না পারলে সেটার জন্য আমার কাছে আসে, আর আমি তাকে সেই পড়াটা বুঝিয়ে দেই। হয়েছে, এখন আর আমার সঙ্গে শাক দিয়ে মাছ ডাকতে হবে না। আমি খুব ভালো করেই জানি দিনের বেশিরভাগ সময় দুজনের খুব কাছাকাছিই থাকো। দেখ, আমরা দুজনে যেহেতু একই ভার্সিটিতে পড়াশোনা করি, সেহেতু আমরা দুজনের কাছাকাছি থাকতেই পারি। এতে তোর কোনো সমস্যা হওয়ার কথা নয়। আমার কোনো সমস্যা কেন হতে যাবে? তোমাদের বেলায় কোনো সমস্যা নেই, শুধু আমি যদি ওর সঙ্গে একটু কথা বলতে চাই, ওর কাছাকাছি থাকতে চাই, তখনই তোমার এবং আমার ফ্যামিলির সবার সমস্যা সব একত্রিত হয়ে যায়। আর আমাকে ওর থেকে যত দূরে রাখতে পারো তোমরা সেটাই চেষ্টা করো। এই, তোমরা দুজনেই প্লিজ একটু চুপ করো। আমি এসব কিছু আর নিতে পারছি না। আঙ্কেল বাড়িতে আসলে আমি আজকে আঙ্কেলের সাথে কথা বলবো। আমি আর এখানে থাকবো না। আমি চাই না আমার জন্য তোমাদের ফ্যামিলিতে কোনো প্রবলেম হোক। আমার জন্য রীতিমতো দুই বোন যুদ্ধ করা শুরু করে দিয়েছো। আমার জন্য তোমাদের বনে বনে সম্পর্ক খারাপ হোক, এটা আমি কখনোই মেনে নিতে পারবো না। তখনই পাশ থেকে রিপা আশিককে উদ্দেশ্য করে বলতে থাকে, দেখো, তুমি এই বাড়ি থেকে কোথাও যাবে না। এই বাড়ি থেকে যদি কারো চলে যেতেই হয় তাহলে আপু যাবে। মানে আমার বাড়ি থেকে আমি কেন যাব? এই বাড়িতে ঠিক ততটুকু অধিকার আমার রয়েছে যতটুকু তোর। তাছাড়া আমি এই বাড়ির বড় মেয়ে, আমার বাড়ি থেকে বের হয়ে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তোর যদি আমাকে এই বাড়িতে দেখতে এতই সমস্যা হয়, তাহলে তুই এই বাড়ি থেকে বের হয়ে চলে যেতে পারিস, আমার তাতে কিছুই যায় আসে না। ও আচ্ছা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আজকে আসুক ড্যাডি, আমি ড্যাডিকে সব কিছু বলবো। আর তারপর ড্যাডি নিজেই সিদ্ধান্ত নেবে এ বাড়ির থেকে কে থাকবে আর কে থাকবে না। তবে তাই, তোর অত্যাচার আমি আর সহ্য করতে পারছি না। একটা ছেলে এখানে এসেছে পড়াশোনা করার জন্য, আর তুই ছেলেটাকেও শান্তি মতো থাকতে দিচ্ছিস না। সব সময় তোর এটা সেটা নিয়ে ঝামেলা করাই লাগবে। কেন, তুই কি ঝামেলা করা ছাড়া থাকতে পারিস না? ঝামেলা না করলে তোর পেটের ভাত হজম হয় না? আমার পেটের ব্যথা হজম হয়, কিন্তু তোর পেটের ভাত হজম হয় না। আর সেজন্যই আজ ড্যাডি বাড়িতে আসলে আমি সব কিছু বলবো। আর তারপর ড্যাডি যেটা ভালো মনে হয় তিনি সেটাই সিদ্ধান্ত নেবেন। তাদের দুই বোনের এসব ঝগড়াঝাটি সহ্য করতে না পেরে আশিক নিজেই রুম থেকে বের হয়ে চলে গেল। আর তারপর রাতের বেলা যখন প্রিয়াঙ্কার বাবা বাড়িতে চলে আসলো, তখনই রিপা তার বাবার কাছে চলে যায় আর বলতে থাকে, ড্যাডি, আমি তোমাকে কিছু বলতে চাই। আমার কথা তোমাকে শুনতেই হবে, তা না হলে কিন্তু আমি প্রচণ্ড রাগ করব। প্রিয়াঙ্কার বাবা রিপাকে নিজের পাশে বসান আর তারপর তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলেন, আচ্ছা মামুনি, কখনো কি এমনটা হয়েছে আমি তোমাদের দুই বোনের কথা শুনিনি, দুই বোনের কথা রাখিনি? তাহলে আজ হঠাৎ কি এমন হলো তুমি এভাবে কথা বলছো? দেখো, তুমি কখনো কি করেছো না করেছো তার হিসেব আমার কাছে নেই, তার হিসেব আমি তোমাকে দিতেও পারবো না। তবে আমি তোমাকে এইটুকু বলতে চাই, দেখো আপু, ওকে নিয়ে যা শুরু করেছে এসব কিছু আমি আর সহ্য করতে পারছি না। ওকে মানে কাকে বোঝাতে চাইছে এই কথাটা বুঝতে পারেনি প্রিয়াঙ্কার বাবা। তাই তিনি আবারও রিপাকে জিজ্ঞাসা করতে থাকেন, ও মানে তুমি কাকে বোঝাতে চাইছো? কি হয়েছে তোমাদের? আমাকে একটু খুলে বলো তো। আমি তো সারাদিন বাসায় থাকি না,
তাই তোমাদের মধ্যে কি হয় না হয় সেসব ব্যাপারে কোনো খোঁজ খবর রাখতে পারি না। আমি তোমার বন্ধুর ছেলের কথা বলছি। ও যেদিন থেকে আমাদের বাড়িতে এসেছে সেদিন থেকে আপু আমার সঙ্গে খারাপ আচরণ করা শুরু করে দিয়েছে। আপু ওর সঙ্গে সময় কাটাবে তখন কোনো ঝামেলা নেই, যখন আমি ওর সঙ্গে একটু কথা বলতে চাই তখনই আপু আমার সঙ্গে ঝামেলা শুরু করে দেয়। আমি এসব কিছু আর সহ্য করতে পারছি না। তুমি এখন এর একটা হেস্তনেস্ত করে ছাড়বে। মানে তোমাদের দুই বোনের কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি তো সেটাই বুঝতে পারছি না, তোমরা ওকে নিয়ে কেন ঝামেলা করছো? ও তো যথেষ্ট শান্ত শিষ্ট নম্র ভদ্র একটা ছেলে, সে তো কখনোই কারোর সঙ্গে কোনো খারাপ আচরণ করে না। তাহলে কি এমন হলো? হ্যাঁ, তখনই রুমে ঢুকতে ঢুকতে প্রিয়াঙ্কার আম্মু প্রিয়াঙ্কার বাবাকে উদ্দেশ্য করে বলতে থাকেন। দেখো, প্রিয়াঙ্কা আর আশিক দুজনে একই ক্লাসে পড়াশোনা করে। আশিকের কোনো পড়া বিষয়ক ঝামেলা হলে সেটা নিয়ে প্রিয়াঙ্কার কাছে যায়, আর এটা নিয়ে রিপা প্রতিদিন ঝামেলা করে। তুমি তোমার মেয়েকে কিছু বোঝাও। আমি আর পারছি না এসব কিছু সহ্য করতে। আমি এখন অধৈর্য হয়ে পড়েছি। প্রিয়াঙ্কার বাবা তখন ব্যাপারটা কিছুটা আন্দাজ করতে পারেন, তাই তিনি রিপাকে বলেন, দেখো, ওরা দুজনেই একই ক্লাসে একই ভার্সিটিতে পড়াশোনা করে, সেই ক্ষেত্রে ওদের দুজনকে প্রয়োজন হলে কথা বলতেই পারে, দুজন দুজনের সঙ্গে কথা বলতেই পারে। এটা নিয়ে তোমার ঝামেলা করার কিছু নেই। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি কোনো কিছুই বুঝতে চাই না, কোনো কিছু বোঝার প্রয়োজন বোধ করছি না। আমি যেটা বলেছি সেটাই করবে, নয়তো এ বাড়িতে আপু থাকবে, নয়তো আমি থাকবো। আমি আপুকে একদম সহ্য করতে পারছি না। একটা ছেলের জন্য দুই বোনের মধ্যে এত বড় ঝামেলা তৈরি হয়ে গেছে এটা ভাবতেই পারেনি প্রিয়াঙ্কার বাবা। তাই তিনি তাদের দুই বোনকে একত্রে ডেকে নেন আর তারপর বলতে থাকেন, দেখো, আসলে আমি অন্য একজনকে কিভাবে দোষ দিব সেটা তো বুঝতেই পারছি না। দোষটা তো এখানে আমার নিজের, কারণ আমি আমার সন্তানদেরকে প্রপার শিক্ষা দিতে। আব্বু, তুমি সন্তানদেরকে কেন বলছো? তুমি তোমার ছোট মেয়েকে শিক্ষা দিতে পারোনি সেটা বলো। দেখো, তোমরা দুজনেই আমার সন্তান, তাই আমি শাসন করলে দুজনকেই করতে হবে, আমি এক চোখামি করতে পারবো না। আর রিপা, তোমাকে উদ্দেশ্য করে বলছি, ওরা দুজন একই ক্লাসে পড়াশোনা করে, তাই ওদের একজন আরেকজনের সাথে প্রয়োজনে কথা থাকতেই পারে। তুমি যদি এটা সহ্য করতে না পারো তাহলে হয়তো আমাকে এমনটাই সিদ্ধান্ত নিতে হবে যে আশিককে কোনো ভালো হোস্টেলে রেখে পড়াশোনা করাতে হবে। যেহেতু আমি তার বাবাকে কথা দিয়েছি শহরের ভালো ভার্সিটিতে তার ছেলেকে পড়াশোনা করাবো এবং তার সমস্ত খরচপাতি আমি বহন করব। এখন তো আর চাইলেও আমি তাকে গ্রামে পাঠিয়ে দিতে পারি না, তাই না? আমার মুখের কথা দাম আছে। নো ড্যাডি, তুমি এটা একদমই করবে না। ওকে কেন হোস্টেলে পাঠিয়ে দেবে? যদি প্রয়োজন হয় তাহলে আপুকে হোস্টেলে পাঠিয়ে দাও, ও এখানে থেকে পড়াশোনা করবে। রিপার এরকম বেয়াদবি মার্কা কথাবার্তা তার আব্বু আম্মু কেউই সহ্য করতে পারছিল না। এক পর্যায়ে রিপার আম্মু প্রচন্ড পরিমাণে খেপে গিয়ে রিপাকে একটা থাপ্পড় দিয়ে বলতে থাকেন, তুমি এতটা নিচে নেমে গেছো, এটা ভাবতেও আমার অবাক লাগছে। ছি ছি ছি, আমি আমার সন্তানদেরকে এইটুকু শিক্ষা পর্যন্ত দিতে পারিনি। হায় আল্লাহ, তুমি আমাকে উদ্ধার করো। রিপাকে তার আম্মু থাপ্পড় মেরেছে শুধুমাত্র এইটুকু কারণের জন্য। রিপা এটা সহ্য করতে না পেরে তার আম্মুকে বলতে লাগলো, তুমি আমার সঙ্গে খারাপ আচরণ করতে পারছো, কিন্তু তুমি তোমার মেয়েকে কিছু বলতে পারছো না কেন? সে এভাবে আমার ভালোবাসার মানুষটার পিছনে পড়ে আছে। সে বুঝতে পারছে না আমি আশিককে ভালোবেসে ফেলেছি, তারপরও কেন আমাদের দুজনের মধ্যে ঢুকে আসছে। রিপার এই কথা শুনে তার মা বাবা দুজনেই আরো বেশি রেগে গেল। রিপার বাবা ধমক দিয়ে বলতে লাগলো, আমার ভাবতে অবাক লাগছে, তুমি আমার মেয়ে, তুমি এসব কথা আমার সঙ্গে দাঁড়িয়ে বলছো কি করে? আশিক এখানে পড়াশোনা করতে এসেছে, প্রেম প্রেম খেলতে নয়। মনে রাখবে, তোমার যদি এসব ফালতুতম মার্কা কথাবার্তা বলতে ইচ্ছে করে তাহলে তুমি বাইরে গিয়ে বলো। আশিককে নিয়ে আর কখনো এসব কথা তোমার কাছ থেকে শুনতে চাই না। প্রিয়াঙ্কা আর আশিক ছোটবেলা থেকেই ওদের বিয়ে ঠিক করে রাখা হয়েছে, যেটা তোমাদেরকে এখনো বলা হয়নি। আশিক যদি কাউকে বিয়ে করে তাহলে সেটা প্রিয়াঙ্কাকেই করবে, আর অন্য কাউকে নয়। আর তুমি কি ভাবছো আশিককে আমি এমনি এমনি দায়িত্ব নিয়ে এখানে নিয়ে এসেছি? কখনোই না। আশিকের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেব, তাই তাকে আমি আমার মেয়ের যোগ্য বানিয়ে চলতে চাই। মানে তাহলে ও যদি আশিককে বিয়ে করতে পারে, আমি কেন আশিককে বিয়ে করতে পারবো না? তুমি তোমার মেয়ের সঙ্গে বিয়ে ঠিক করে রেখেছো, তো আমি কি তোমার মেয়ে নই? জাকুরি পা অনেক হয়েছে, আর নয়। তোমাকে আর সহ্য করা যাচ্ছে না প্রিয়াঙ্কা। আর আশিক সমবয়সী, ওদের জন্ম পাশাপাশি সময় হয়েছিল।
তাই তখনই আমার ঠিক করে রেখেছিলাম বড় হলে প্রিয়াঙ্কার আশিকের বিয়ে দেব। তখন তুমি ছিলে না, সো তুমি বোঝার চেষ্টা করো। আমি কোনো কিছু জানি না, জানতেও চাই না, কোনো কিছু বুঝতেও চাই না। আমার শুধু আশিককে লাগবে। আমি এটুকুই বলতে চাই, আশিককে যদি আমি এই জীবনে না পাই, তাহলে তোমার মেয়েকে আমি কখনোই আশিককে পেতে দিব না। এটা আমি তোমাদেরকে পরিষ্কার জানিয়ে দিলাম। এখন তোমরা সিদ্ধান্ত নেবে, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। এখানে আমার কোনো কিছু বলার নেই। তবে হ্যাঁ, আশিককে যদি আমি না পাই, তাহলে আমি আমার জীবন শেষ করে দিব। এ বলে রিপা নিজের রুমে চলে গেল। আর এদিকে প্রিয়াঙ্কার মা বাবা দুজনেই পড়ে গেলেন মহাচিন্তায়। কারণ তারা ফ্যামিলিগতভাবে সেই ছোটবেলা থেকেই কথা দিয়ে রেখেছে প্রিয়াঙ্কাকে আশিকের সঙ্গে বিয়ে দেবে। আর এদিকে রিপা পাগলামি শুরু করে দিয়েছে আশিককে বিয়ে করার জন্য। অপরদিকে আশিক প্রিয়াঙ্কাও সেভাবে জানে না তাদের দুজনের বিয়ে ঠিক হয়ে আছে। এখন কি করবে প্রিয়াঙ্কার বাবা মা? তারা পড়ে গেল মহাচিন্তায়। প্রায় আধা ঘন্টা পরেই আশিক হঠাৎ করে প্রিয়াঙ্কার বাবার রুমে আসে। প্রিয়াঙ্কার বাবা তখন চিন্তিত মনে বসে তাদেরকে নিয়ে ভাবছিলেন। আশিক রুমের দরজার সামনে দাঁড়িয়ে দরজায় নক করে আর বলতে থাকে, আসসালামু আলাইকুম আঙ্কেল, আপনার সঙ্গে আমার কিছু কথা বলার ছিল, আমি কি ভিতরে আসতে পারি? ওয়ালাইকুম আসসালাম বাবা। হ্যাঁ, অবশ্যই তুমি ভেতরে আসতে পারো। তাছাড়া আমার রুমে আসতে তোমাকে অনুমতি নিতে হবে কেন? আমি তো তোমাকে বলেই দিয়েছি, এই বাড়িতে তুমি তোমার নিজের বাড়ির মতো বিচরণ করবে। এই বাড়ির প্রত্যেকটা কোণা যেমন আমার দুই মেয়ের জন্য খোলা আছে, তেমনি তোমার জন্য কোথাও তোমার কোনো বাধা নেই। তাহলে তুমি পারমিশন কেন নিচ্ছ? না মানে আসলে আঙ্কেল, আপনি বিষয়টাকে সেভাবে ভাবলেও আমি ভাবতে পারছি না, কারণ ইদানিং আপনার বাড়িতে আমাকে নিয়ে অনেক ঝামেলা হচ্ছে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আর এখানে থাকবো না, এখান থেকে চলে যাব। আপনি অনুমতি দিলে আমি হোস্টেলে থেকে পড়াশোনা করতে চাই। কেন, এই বাড়িতে থাকতে কি তোমার খুব বেশি সমস্যা হচ্ছে? তোমার কোনো কিছুর অভাব বোধ করছো? তাহলে সেটা আমাকে বলতে পারো, আমি সমাধান করার চেষ্টা করব। না আঙ্কেল, সেরকম কোনো ব্যাপার নয়। আপনারা আমাকে অনেক ভালো রেখেছেন, আমি যেরকমটা আশা করেছিলাম তার চাইতে অনেক ভালো। কিন্তু ইদানিং যেটা হচ্ছে সেটা আমি মেনে নিতে পারছি না। আমার জন্য আপনার দুই মেয়ে এবং আপনার ফ্যামিলিতে অনেক অশান্তি হচ্ছে, তাই আমি এখান থেকে চলে যেতে চাই। প্লিজ আপনি আমাকে আটকাবেন না। দেখো বাবা, যা হচ্ছে তা আমরা সামলে নেব, কিন্তু তোমাকে এখান থেকে এভাবে চলে যেতে পারি না। তাছাড়া আমি আর তোমার আঙ্কেল দুজনে মিলে সেই সিদ্ধান্ত নিয়েছি কালকেই তোমার মা বাবাকে খবর দিয়ে এখানে নিয়ে আসবো। তাদের সঙ্গে আমাদের কিছু পার্সোনালি কথা আছে। প্লিজ আঙ্কেল আন্টি, আমি আপনাদের দুজনকেই রিকোয়েস্ট করে বলছি আমার আব্বু আম্মুকে এখানে নিয়ে আসবেন না। তারা এইসব ঝামেলার কথা শুনুক, আমি চাই না। তারা অনেক আশা নিয়ে আমাকে এখানে পাঠিয়েছে। আমি ভালোভাবে পড়াশোনা শেষ করে কিছু একটা করব। আমার যদি বাইরে গিয়ে কোনো সমস্যা হয়, তারপর আমি তাদের মনের আশা পূরণ করব। আমার মা বাবার স্বপ্ন পূরণ করা আমার দায়িত্ব। দেখো বাবা, তুমি যেরকমটা চিন্তা করছো সেরকম কোনো কিছুই নয়। আমরা আসলে অন্য কিছু নিয়ে চিন্তা করছি। তুমি এখন নিজের রুমে যাও, বিশ্রাম করো। আর এইসব চিন্তা তোমাকে করতে হবে না, যা করার আমরাই করব। তুমি রিল্যাক্স করো। কিন্তু আঙ্কেল প্লিজ, আমি আপনাকে যেটা বলতে চাইছি সেটা শুনুন। আরে বাবা, বললাম তো তোমার কোনো কথা বলার কোনো প্রয়োজন নেই। আমরা তোমার ফ্যামিলির সঙ্গে কথা বলবো। তুমি এখন যাও রুমে, আর এসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। তুমি তোমার আঙ্কেলের উপর একটু ভরসা করো, দেখবে সব ঠিক হয়ে যাবে। আশিক তখন আর কোনো কথা বলার সাহস পেল না। পরের দিন সে আর ভার্সিটিতে গেল না। প্রিয়াঙ্কা একা একাই ভার্সিটিতে গেল। প্রিয়াঙ্কা যদিও তাকে দুইবার ভার্সিটিতে যাওয়ার জন্য ডাকতে এসেছিল, সেই সোজা বলে দিয়েছে তার শরীর খারাপ লাগছে, সে ভার্সিটিতে যাবে না। তাই পরে আর প্রিয়াঙ্কা তাকে ডাকতে আসেনি। এদিকে সেদিন রাতেই প্রিয়াঙ্কার বাবা গাড়ি পাঠিয়ে দিয়েছিলেন গ্রামের বাড়ি থেকে আশিকের মা বাবাকে নিয়ে আসতে। দুপুর রাতে না করাতেই বাড়ির সামনে হঠাৎ করে এই গাড়ির আওয়াজ শোনা গেল। আশিক সেসব কিছু চিন্তা না করে নিজের রুমেই শুয়ে রইল। কারণ এই বাড়িতে দিনে বেশ কয়েকবার গাড়ি প্রবেশ করে আর বাহির হয়, তাই এটা নতুন কিছু নয়। কিন্তু অবাক তো সে তখন হলো প্রায় 10 মিনিট পর, যখন কিনা তার রুমে তার মা বাবা প্রবেশ করলো। তার মা বাবাকে দেখে সে চমকে গিয়ে বিছানা থেকে লাফ দিয়ে উঠে দাঁড়ালো আর বলতে লাগলো, কি ব্যাপার আব্বু আম্মু, তোমরা হঠাৎ করে এখানে আমাকে কোনো কিছু না জানিয়ে? আমরা কি করব বল, তোর আঙ্কেল তো গতকাল রাতেই গাড়ি পাঠিয়েছে আমাদেরকে এখানে নিয়ে আসার জন্য, তাই হুট করে চলে আসলাম। বল, কি যেন একটা জরুরি দরকার পড়েছে, আমি যেন তাড়াতাড়ি চলে আসি। আশিক তখন মুখটা গুমরা করে রাখলো।
সে বুঝতে পারলো হয়তো প্রিয়াঙ্কার বাবা তার বাবার সঙ্গে এসব ব্যাপারে কথা বলার জন্যই ডেকে এনেছে। হয়তো তার বাবার কাছে ক্ষমা চাইবে আর ছেলেকে গ্রামে ফিরিয়ে নিয়ে যাওয়ার কথা বলবে। তাই তার মনটা ভীষণ খারাপ হয়ে গেল। আর এদিকে তার এমন অবস্থা দেখে তার বাবা তাকে বলতে লাগলো, কি ব্যাপার আশিক, কি হয়েছে তোর? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোর মন খারাপ কেন? মুখটাকে এরকম কালো করে রেখেছিস কেন? আশিক তার বাবাকে পরিস্থিতি ঠিক আছে এটা বোঝানোর জন্য বলতে লাগলো, কই না তো, কিছুই হয়নি, একদম ঠিক আছে আমি। তোমরা বিশ্রাম করো। আঙ্কেল মনে হয় এখন অফিসে আছে। অফিস থেকে ফিরলে তারপর না হয় আঙ্কেলের সঙ্গে কথা বলো। ঠিক তখনই প্রিয়াঙ্কার আম্মু ওই রুমে প্রবেশ করে আর আশিকের আব্বু আম্মুকে সেখান থেকে নিয়ে নিজেদের রুমে চলে গেলেন আর রুমে বসে গল্প করতে লাগলেন। এভাবেই দেখতে দেখতে বিকেলটা চলে গেল আর আশিকের চিন্তা ক্রমশ বাড়তেই লাগলো। তবে কি তার আর ইচ্ছাটা পূরণ হলো না? সে জানে না তার সঙ্গে কি হতে চলেছে। এভাবেই সন্ধ্যা পেরিয়ে রাত নামতে শুরু করলো। রাত 8টার দিকে প্রিয়াঙ্কার বাবা বাসায় ফিরে আসে। আশিক ততক্ষণ নিজের রুমে শুয়ে শুয়ে কান্না করছে আর এইসব কিছু নিয়ে ভাবছে। কত আশা নিয়ে এই শহরে এসেছিল, নতুন স্বপ্ন দেখছিল, পড়াশোনা করবে, শহরের ভালো ভার্সিটিতে আর ভালো একটা চাকরি করবে। কিন্তু এভাবে তার স্বপ্ন চুরমার হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে, এটা তো তার কল্পনাতে কখনোই আসেনি। অপরদিকে প্রিয়াঙ্কার বাবা বাসায় এসে ফ্রেশ হয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়েই আশিকের বাবা মায়ের সঙ্গে কথা বলতে লাগলো। দোস্ত দেখ, তোকে একটা কারণে আমি এখানে ডেকে নিয়ে এসেছি। তোর তো খুব ভালো করেই মনে আছে, ছোটবেলায় যখন আশিক আর প্রিয়াঙ্কা দুজনের একই মাসে জন্ম হয়, তখন আমরা দুজন দুজনকে কথা দিয়েছিলাম বড় হবার পরে ওদের দুজনের যখন বিয়ের বয়স হবে, আমরা দুজন তখন তাদেরকে বিয়ে দেব। হ্যাঁ, সেটা অবশ্য মনে আছে, কিন্তু তখন অন্য একটা সময় ছিল, আর এখন যুগ পাল্টে গেছে। তাই ভাবছি এসব কথা ভুলে যাওয়াটাই ভালো। তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি যে আমি এসব কথা বলে যাব? আমি এসব কথা কখনোই ভুলে যেতে পারি না। সে কথা রক্ষা করার জন্যই আজ আমি তোকে এখানে খবর দিয়ে নিয়ে এসেছি। না রে দোস্ত, এসব কথা বাদ দে। তুই এখন শহরের শীর্ষ ধনীর মধ্যে একজন, আর আমি এখনো সেই গ্রামের মধ্যবিত্ত রয়ে গেলাম। তাই তোর আর আমার মধ্যে সেরকম কোনো সম্পর্ক হতে পারে না। তাছাড়া তোর মেয়ে শহরে বড় হয়েছে, আমার ছেলেকে কখনো সে নিজের স্বামী হিসেবে মেনে নিতে পারবে না। সেই সব কিছু নিয়ে তোকে চিন্তা করতে হবে না। আমি আমার বড় মেয়েকে খুব ভালো করেই চিনি। তাছাড়া এই কয়েকদিনে তোর ছেলের সঙ্গে খুব ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়ে গেছে। তাই আমি ভাবছি এখনো উপযুক্ত সময় ওদেরকে এই কথাটা জানিয়ে দেওয়া। তাছাড়া আমি ভাবছি আমার মেয়ে যদি বিয়েতে রাজি হয়, তাহলে খুব তাড়াতাড়ি বিয়ের কাজটা সেরে ফেলবো। তুই কি বলিস? কিন্তু দোস্ত, এরকমটা হবে না, কারণ তোর মেয়ে শহরে বড় হয়েছে, গ্রামে গিয়ে কখনো সংসার করতে পারবে না। তাছাড়া আমি তোর প্রতি যথেষ্ট কৃতজ্ঞ। তুই আমার ছেলেকে তোর এখানে রেখে পড়াশোনা করাতে রাজি হয়েছিস, কিন্তু ওটা নিয়ে আর কথা বাড়াতে চাই না। আমার ছেলেকে গ্রামের কোনো সহজ সরল সাধারণ ঘরের মেয়ের সঙ্গে বিয়ে দেব। তাহলে কি তুই আমাকে এটা বলতে চাইছিস ছোটবেলায় তোর দেওয়া কথার কোনো মূল্য তোর কাছে নেই? তুই এখন সবকিছু ভুলে গেছিস আর সবকিছু আমাকেও ভুলে যেতে বলছিস? হ্যাঁ, কিন্তু তাছাড়া তো কিছু করার নেই। তুই দয়া কর আমাকে। আমি তোকে কোনো দয়া করতে পারবো না। তোর ছেলেকে আমি আমার মেয়ের জামাই বানাবো, এটাই আমার শেষ কথা। তুই অপেক্ষা কর, আমি ওদেরকে এখানে ডেকে নিয়ে আসছি, তারপর ওরা কি বলে সেটাই শুনি। এই বলে প্রিয়াঙ্কার বাবা প্রিয়াঙ্কার আম্মুকে দিয়ে আশিক আর প্রিয়াঙ্কার দুজনকেই নিজের রুমে ডেকে নিলেন। আশিকের মনে তো তখন রাজ্যের চিন্তা ভর করে আছে। এইদিকে প্রিয়াঙ্কাও বেশ কিছুটা চিন্তিত। আশিকের বাবা মাকে দেখে তখনই হঠাৎ করেই প্রিয়াঙ্কার বাবা আশিক আর প্রিয়াঙ্কাকে বলে উঠল, দেখো, আমি খুব ভালো করেই জানি তোমরা দুজনেই চিন্তিত, কিন্তু আমি তোমাদেরকে একটা খুশির খবর দিতে চাই। তোমরা কি সেটা শোনার জন্য প্রস্তুত? খুশির খবর দেবে? তাহলে তো এটা খুবই ভালো কথা। ঠিক আছে, বলো তুমি কি বলবে, আমি প্রস্তুত। প্রিয়াঙ্কা এমন কথা বললেও আশিক কোনো কথাই বলল না। সে চুপচাপ দাঁড়িয়ে রইল। তখনই প্রিয়াঙ্কার বাবা আশিকের দিকে তাকিয়ে বলতে লাগলো, কি ব্যাপার আশিক, তুমি কোনো কথা বলছো না কেন? আমি কিছু বলেছি? কিছু তো একটা উত্তর দাও। হ্যাঁ আঙ্কেল, বলুন আপনি কি বলবেন, আমি শুনছি। আমি এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি যে তোমার সাথে প্রিয়াঙ্কাকে বিয়ে দেব। সিদ্ধান্তটা এখনোই নেই। সিদ্ধান্তটা যখন তোমরা ছোট ছিলে তখনই আমরা দুজন মিলে নিয়েছিলাম। এখন বলো, তোমরা দুজনে রাজি আছো কিনা? কথাটা শুনে মুহূর্তের মধ্যেই প্রিয়াঙ্কার মুখটা লজ্জায় লাল হয়ে গেল। আশিক চিন্তার রেখাটা আরেকটু বাড়িয়ে দিয়ে বলতে লাগলো, প্লিজ আঙ্কেল, এমন মজা করবেন না। এমনিতে আপনাদের এখানে পড়াশোনা করতে এসে কি একটা ঝামেলায় পড়েছি সেটা আমি নিজেই বুঝতে পারছি না। আর এখন যদি আপনি এইভাবে মজা করেন তাহলে সেটা তো
আরও ধৈর্যের বাইরে চলে যাবে। আরে আমি কোনো মজা করছি না, যা বলছি একদম সত্য কথা বলছি। কি হলো প্রিয়াঙ্কা, তুমি কি আশিককে বিয়ে করতে রাজি আছো? প্রিয়াঙ্কা তখন তার বাবাকে উত্তর দিল। দেখো বাবা, এটা যদি তোমার সিদ্ধান্ত হয়ে থাকে তাহলে আমি কখনোই অমত করব না। কারণ আশিক যথেষ্ট শান্তশিষ্ট, নম্র, ভদ্র আর সংসারী একটা ছেলে। তাকে বিয়ে করতে আমার কোনো সমস্যা নেই। এখন বাকিটা তোমাদের আর আশিকের ব্যক্তিগত ব্যাপার। তখনই অপর পাশ থেকে আশিক বলতে থাকে। দেখুন আঙ্কেল, এমনিতেই আমাকে নিয়ে আপনাদের ফ্যামিলিতে অনেক ঝামেলা হয়েছে। আমি আর কোনো ঝামেলায় জড়াতে চাই না। প্লিজ আমাকে মুক্তি দিন। প্রয়োজন হলে আমি এই শহর ছেড়ে চলে যাব, কিন্তু আপনাদের এসব ঝামেলা আমি সহ্য করতে পারবো না। আমি কোনো কথা শুনছি না। প্রিয়াঙ্কার যেহেতু তোমাকে বিয়ে করতে কোনো আপত্তি নেই, তাহলে আমি আগামীকালকেই বাসায় কাজী রেখে ঘরোয়াভাবে তোমাদের বিয়ের অনুষ্ঠান শেষ করতে চাই। আর তারপর সপ্তাহখানেকের মধ্যেই বিশাল বড় আয়োজন করে মহা ধুমধামের সঙ্গে তোমাদের বিয়ে দেব। কথাটা শোনা মাত্রই খুশিতে টকবক করতে করতে প্রিয়াঙ্কা রুম থেকে বের হয়ে চলে গেল। আর তখন ওই প্রিয়াঙ্কার বাবা আশিককে ডেকে নিয়ে ওনার পাশে বসলেন আর বলতে লাগলেন, দেখো বাবা, সেই ছোটবেলা থেকেই আমি তোমার বাবাকে কথা দিয়েছিলাম তোমার সঙ্গে আমার মেয়েকে বিয়ে দেব। আর আমার মেয়ের যেহেতু তোমাকে বিয়ে করতে কোনো আপত্তি নেই, তাই প্লিজ আমি তোমার বাবার বয়সী হয়ে তোমাকে অনুরোধ করছি, তুমি আমার মেয়েকে বিয়েটা করে নাও। আমি দায়ী মুক্ত হতে চাই বাবা। তখন আশিকের বাবার মনটাও কিছুটা নরম হলো। তিনিও ছেলেকে বলতে লাগলেন। হ্যাঁ বাবা, তোর আঙ্কেল একদম ঠিক কথাই বলেছে। তুই চাইলে তোর আর প্রিয়াঙ্কার বিয়ের ব্যবস্থা করবো আমরা। তার বাবার সম্মতি আছে এই কথা শুনে আশিক বলল। ঠিক আছে, তোমরা যেটা ভালো মনে করো সেটাই করো, আমার কোনো আপত্তি নেই। তবে যদি রিপা এই বিষয় নিয়ে কোনো সমস্যা তৈরি করে। তোমাকে এসব নিয়ে কোনো চিন্তা করতে হবে না রিপা, কোনো ঝামেলা করতে পারবে না, সবটা আমরা সামলে নেব। তোমরা শুধু নিজেদেরকে মানসিকভাবে প্রস্তুত করো, আর বাকিটা দেখে নেওয়ার দায়িত্ব আমার। এই কথা শুনে আশিক সেখানে থেকে নিজের রুমে চলে গেল। আর এদিকে পরের দিনে কাজীকে দেখে আশিক আর প্রিয়াঙ্কার বিয়ের অনুষ্ঠান ঘরোয়াভাবে সম্পন্ন হলো। এদিকে রিপা সেই সকাল থেকে ঘরের দরজা বন্ধ করে আছে। কারোর সঙ্গে কোনো কথা বলছে না, খাবার খাচ্ছে না, কিচ্ছু করছে না। রিপার মা বাবা তাকে কিছু বলছে না, কারণ সে একটু বড্ড বেশি বাড়াবাড়ি করছে। সময় পেলে সবকিছু ঠিক হয়ে যাবে, এমনটাই চিন্তা করছে তারা। অপরদিকে প্রিয়াঙ্কার রুমটাকে আজ অনেক সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে। সারা রুমে ফুলের গন্ধ মোমো করছে। রাত 11টা বাজে। আশিককে প্রিয়াঙ্কার আম্মু প্রিয়াঙ্কার রুমে নিয়ে এসেছে। রুমের ভিতরে এসে প্রিয়াঙ্কার আম্মু আশিকের হাত দুটো ধরে বলতে লাগলেন, দেখো বাবা, আজ থেকে আমার মেয়েটার দায়িত্ব তোমাকে দিলাম। এখন থেকে তুমি তাকে দেখে রাখবে। আমার মেয়েটাকে কখনো কোনো কষ্ট পেতে দেবে না। আমাদের যা সম্পদ আছে সব কিছুই তো আমার দুই মেয়ে পাবে, তাই টাকা পয়সার কখনো তোমাদের অভাব হবে না। তবে আমার মেয়েটাকে একটু মানসিক শান্তি দিও, এটাই তোমার কাছে চাওয়া। আম্মু, আপনি কোনো চিন্তা করবেন না। আমি যতটুকু পারি আমার দিক থেকে আপনার মেয়েকে ভালো রাখার চেষ্টা করব। বাকিটা তো আল্লাহ পাকের ইচ্ছা। এই বলে প্রিয়াঙ্কার আম্মুকে রুম থেকে বের হয়ে চলে গেলেন। আর এদিকে আশিক এগিয়ে গিয়ে দরজাটা লাগিয়ে দিল। তখনই প্রিয়াঙ্কা বিছানা থেকে নেমে এসে আশিকের সামনে দাঁড়ায় আর তাকে সালাম করে। তারপর বলতে থাকে, তুমি খুশি তো আমাকে পেয়ে? তোমার মতো সুন্দরীকে বউ হিসেবে পেলে কে খুশি না হয়ে থাকবে বলো শুনি? ও আচ্ছা, আমি সুন্দরী বলেই শুধু তুমি খুশি হয়েছো, এছাড়া আর কিছু নয়? ও মা, তুমি এভাবে কেন বলছো? সুন্দরী বউ পেলে যে কেউ খুশি হবে, এটাই তো স্বাভাবিক। ও আচ্ছা, তাই বুঝি। শুধু খুশি হলেই চলবে নাকি আরো কিছু লাগবে? লাগবে না মানে? আজ বাসরাত তো সবটাই লাগবে। তাহলে দেরি করছো কেন? চলো শুরু করা যাক। তারা সইছে না বুঝি? চলো তাহলে লাইটটা অফ করে দেই। এই বলে আশিক রুমের লাইটটা অফ করে দিল। আরে ভিউয়ার্স, আপনারা এখনো কি করছেন? অন্ধকার রুমে কিছু দেখা যায় না। চলুন চলুন আমরা চলে যাই। তাদের অন্ধকার করার কাজ তারাই না হয় করুক, আর আমরা না হয় আবারও ফিরে আসবো নতুন কোনো এক ভালোবাসার গল্পে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। সমাপ্ত।